বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি প্রস্তুতির জন্য আপনার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম হোক ইএনজি লার্নিং। আমরা নিয়ম ছাড়াই শিখবো যে কোনো অনুবাদ। এটা অনেকের কাছে একটা অভাবনীয় বিষয়, নিয়ম ছাড়া অনুবাদ কেমনে সম্ভব? সত্যি বলতে নিয়ম ছাড়া তো হবে না, একটা নিয়ম তো লাগবেই। কিছু না হলেও তো একটা নিয়ম লাগবে। সেই নিয়মটা কি? যেটা আমরা ছোটবেলা থেকেই জানি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা লিখতে গেলে প্রথমে সাবজেক্ট নেই, তারপর ভার্ব নেই, এরপর অবজেক্ট নেই। জাস্ট এইটুকু দিয়েই বিশ্বাস করেন রাসেল ভাই, অনেক বড় বড় বাক্য অনুবাদ করা সম্ভব জাস্ট এই নিয়মটুকু দিয়েই। কিভাবে সম্ভব আমরা একটু দেখে আসি। আচ্ছা, আমরা এই বাক্যটা নিয়ে কাজ করব। আমি যখন ক্যামেরার সামনে আর আপনারা যখন আমার এই ভিডিও লিসনটা সামনে নিয়ে দেখতেছেন, তখন আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আগে বুঝবেন পরে লিখবেন। প্রয়োজনে যদি লেখার সময় না পান, শেষ দিকে ঝটপট একটা স্ক্রিনশট রেখে দিবেন, খাতায় পরে তুলবেন। বাট বুঝতে হবে আগে। আপনার লেখা মিস হয়ে গেলে আপনি আবার ভিডিও দেখে লিখতে পারবেন, কারণ যদি বোঝা মিস হয়ে যায় তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। বুঝতে হবে, আগে মনোযোগ দিবেন। সবসময় মাথায় রাখবেন, অনুবাদ একটা আর্ট। মিউট হবে। অনুবাদ একটা আর্ট বা একটা শিল্প। আর শিল্প কখনো নিয়ম দিয়ে হয় না। শিল্প কখনো কোচিং বা প্রাইভেট টিচারের শেখানো মানে পদ্ধতি দিয়ে হয় না। আর্টটা আসতে হয় ভেতর থেকে। আমি শুধু একটা ধারণা দিচ্ছি মাত্র। তাহলে অনুবাদ যেহেতু আর্ট, তার মানে আপনারা হতে যাচ্ছেন আর্টিস্ট, আর আমি আপনাদের সহকারী, আর কিছু না। আপনারাই মূলত আর্টিস্ট। তো আমরা একটু দেখব এই বিশাল বড় বাক্যটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। যে কোনো বাংলা বাক্য অনুবাদ করতে গেলে সবার আগে আমরা বাক্যের ভার্ব খুঁজে বের করব, দ্যাট মিন্স ক্রিয়া খুঁজে বের করব। এখন একটা বাক্যে অনেকগুলো ক্রিয়া থাকতে পারে, কিন্তু আপনাকে খুঁজতে হবে সমাপিকা ক্রিয়া। হোয়াট ইজ সমাপিকা ক্রিয়া? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ক্রিয়াটা বা যে শব্দটা দেখে আপনার মনে হবে এখানে একটা পূর্ণতা আছে, কমপ্লিট একটা ভার্ব, ওইটাই সমাপিকা ক্রিয়া। ধরুন আমি বললাম যে জানতে, জানিয়া, জেনে, আর বললাম জানি। এর মধ্যে জানি শব্দটা পরিপূর্ণ, এটা সমাপিকা ক্রিয়া। বাট জানতে, জানিয়া, জেনে, জানতে জানতে, এগুলো সব অসমাপিকা ক্রিয়া। সো আমাদের কাজ হলো সমাপিকা ক্রিয়া খুঁজে বের করা। দ্যাট মিনস নাও উই আর গোয়িং টু লুক ফর সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। বাক্যটা আমরা দেখে নেই কি আছে এখানে। 2040 সালে বাংলাদেশের গণবিপ্লবের ইতিহাস হলো সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের একটি ফলাফল, যেখানে দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের তরুণ সমাজ নিজেদের জীবন উৎসর্গ করে একটি গণ আন্দোলন সৃষ্টি করেছিল। যদিও আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে এই আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার আন্দোলন নয়। ভয় পাবেন না। এই বাক্য অনুবাদ ইজ ইকুয়াল পানি হতে বাধ্য। জাস্ট একটু মনোযোগ দিবেন, কিচ্ছু লিখবেন না এখন, শুধু মনোযোগ দেন। যখন সেন্টেন্স দেখবেন আপনারা অস্বাভাবিক বড়, কোনো সমস্যা নেই। সেই বড় বাক্যটাকে একবারে ট্রান্সলেট না করে বাক্যটা ভেঙে ভেঙে নিবেন। সেকশন দিব আমরা। আমরা কোথায় দিব সেকশন? যেখানে আছে কনজাংশন। অর্থাৎ কনজাংশন আপনি যেখানে পাবেন, সেকশনটা আপনাকে সেখানেই দিতে হবে। সো আমরা ভার্বটা পরে খুঁজবো। বাক্য যেহেতু বড়, আগে বাক্যকে আমরা ভেঙে নেই। তাহলে 2024 সালে বাংলাদেশের গণবিপ্লবের ইতিহাস হলো সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের একটি ফলাফল, যেখানে, এই যেখানে শব্দটি একটা কনজাংশন, আমরা এখানে বানাইলাম একটা স্টেশন। আচ্ছা, দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের তরুণ সমাজ নিজেদের জীবন উৎসর্গ করে একটি গণ আন্দোলন সৃষ্টি করেছিল। যদিও যদিও একটা কনজাংশন, তাই এখানে হলো আরেকটি স্টেশন। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে যে একটা কনজাংশন, এখানে আরেকটা স্টেশন। এই আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার আন্দোলন নয়। হেই, পেইন আছে? কোনো পেইন নাই। এখন বাক্য আপনার কাছে একটা না, এখন বাক্য হলো যেখানের আগে একটা, যেখানের পরে একটা, দুইটা,
যদিওর পরে একটা 3টা, যের পরে একটা 4টা, আমরা 4টা সেন্টেন্স আছে, কোনো প্যারা নাই ভাই। চিল মুডে একটা একটা করে বাক্য নিয়ে আমরা এখন কাজ করব। আমি চশমা রাইখা দিলাম, যদিও দেখতেছি না সামনে, চশমা নিয়ে আবার এদিকে দেখতে পারি না। এখন আমরা আমাদের কাজ করব প্রথম বাক্যটি নিয়ে। আমরা অন্য কাউকে চিনি না, বুঝলেন? আমাদের এখন লক্ষ্য হচ্ছে 2024 থেকে যেখানে পর্যন্ত এইটুক নিয়ে কাজ করা। এদেরকে আমরা চিনি না, হ্যাঁ, এই এখানে যারা আছে আমি এদেরকে কাইটা দিলাম, এদেরকে আমরা চিনি না, এরা কারা, কই থেকে আসলো, এদেরকে আমরা চিনি না, বাদ। আমাদের প্রথম কাজটুকু হলো প্রথম বাক্য নিয়ে। এখন প্রথম ক্লোজটা অনুবাদ করতে গেলে আমাকে আগে ভার্ব খুঁজে বের করতে হবে, মানে সমাপিকা ক্রিয়াটা খুঁজতে হবে। আচ্ছা, এখানে ভার্বটা হলো, হলো মানে ভার্ব হলো, হলো, অর্থাৎ হলো শব্দটাই এখানে ভার্ব। ফাইন। আমরা ভাই সহজ সরল মানুষ, এত পেঁচাবো না। হলো শব্দটা যদি ভার্ব হয় তাহলে আমরা ধরে নিব এই ভার্বের আগের যে অংশটা আছে এটা হলো বাক্যের সাবজেক্ট, আর ভার্বের পরে যে অংশটুকু আছে এই পুরোটাই হলো বাক্যের অবজেক্ট। আই নো এটাকে অবজেক্ট বলা যাবে না, এটাকে কমপ্লিমেন্ট বলতে হবে, এটা আমি জানি, কিন্তু ওই যে বললাম আমরা এত পেঁচাবো না, আমরা ধরে নিব ভার্বের আগেরটা সাবজেক্ট আর ভার্বের পরেরটা অবজেক্ট। এটা ধরলে তো আপনার নামে মামলা হবে না। এই মুহূর্তে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এইসব পেঁচানোর কোনো দরকার নাই। তাহলে হলো শব্দটি ভার্ব, ভার্বের আগেরটি সাবজেক্ট, ভার্বের পরেরটি অবজেক্ট। আমি কিন্তু সব কেটে দিয়েছি। তো এখন এইটুকুর ইংলিশ আপনি কেন পারবেন না? আমি যদি আপনাকে বলি যে আমি হলাম সকাল বেলার পাখি, এটাকে আমার অনুবাদ করতে হবে। ওকে, তাহলে এখানে সাবজেক্ট আমি, ভার্বটা হলাম, সকালবেলার পাখি হলো আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে আমির জন্য আই, হলামের জন্য অ্যাম ইজার, তাহলে অ্যাম। এবার আমার অবজেক্টটা বেশ বড়, যখনই সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট ফ্রেজ হয়ে যাবে, মানে সাইজে বড় হবে, আপনি পেছন দিক থেকে লিখবেন। আগে আমি পাখির ইংলিশ লিখলাম আ বার্ড, এবার রয়ের ইংলিশ দিলাম অব, সকালবেলার ইংলিশ লিখলাম আ বার্ড অব মর্নিং। আচ্ছা, অফ মর্নিং, আমি জানি এটাকে অন্যভাবে লেখা যাবে, বাট আমার কথা যে আমি কিছু লিখতে না পারলে তো লিখতে পারবো নাকি। আই এম আ বার্ড অফ মর্নিং, আমি সকালের পাখি। আপনি এভাবে লেখাটা শুরু করেন। তাহলে এই বাক্যটা লেখার উদ্দেশ্য হলো এটাকে বোঝানো। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট নিতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টটা সাইজে বড়, এই যে বড় একটা সাবজেক্ট। ওকে, সমস্যা নেই, আমরা সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো কিছু সাইজে বড় হলে আমরা পেছন দিক থেকে অনুবাদ করব। আগে আমি পেছনের শব্দটা লিখব। আমার পেছনের শব্দটা হলো ইতিহাস। ইতিহাসের ইংলিশ কে না জানে? সবাই জানেন, হিস্ট্রি। তো আমি লিখলাম হিস্ট্রি। এখন আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে হিস্ট্রির সামনে দা দিব, কারণ এটা নির্দিষ্ট করে বাংলাদেশের একটা ইতিহাসের কথা বলেছে, তাহলে আমি দা লিখব, দা হিস্ট্রি। ইতিহাসের ইংলিশ হলো, ভাইয়েরা বোনেরা মনোযোগ দিবেন। এবার এই যে রয়ের ইংলিশ আমি দিলাম অব। আচ্ছা, রয়ের ইংলিশ হলো অব। এবার গণবিপ্লব, গণবিপ্লবের ইংলিশ অনেকেই লিখবে, কেউ লিখবে ম্যাস মুভমেন্ট, কেউ লিখবে ম্যাস রেভলিউশন, কোনো সমস্যা নেই, আপনি লিখেন। ধরেন আমি লিখলাম ম্যাস রেভলিউশন, গণবিপ্লব। ওকে, আচ্ছা, তাহলে দ্য হিস্ট্রি অফ ম্যাস রেভলিউশন, গণবিপ্লবের ইতিহাস, এটুকু পর্যন্ত হলো। এবার এই রয়ের ইংলিশ আবার দিলাম আমি অব। আচ্ছা, এবার বাংলাদেশের ইংলিশ তো আমরা বাংলাদেশে লিখব, দিলাম বাংলাদেশ। আচ্ছা, এবার 2024 সালে, এটা আপনারা ছোট্টবেলা থেকে জানেন যে কোনো সালের পূর্বে ইন বসে, তো আমি ইন 2024। তাহলে এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখলাম ভাই? আমরা সাবজেক্ট লিখলাম, এই পুরোটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট যখন লেখা হয়ে গেল, এখন আমি ভার্ব নিব। আচ্ছা, আমার ভার্বটা যেন কি? ভার্ব হলো হলো। এখন হলোর ইংলিশ হচ্ছে অ্যাম, ইজ বা আর, তো আমি এখানে লিখবো ইজ। মনে রাখবেন, একটা সাবজেক্ট যতই বড় হোক না কেন, ভার্ব বসানোর সময় আপনারা প্রথম নাউনটাকে অনুসরণ করে ভার্ব বসাবেন। কি বলেছি? একটা সাবজেক্ট যতই বড় হোক না কেন, ভার্ব বসানোর সময় আমরা প্রথম নাউনটাকে অনুসরণ করব। প্রথম নাউন যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। প্রথম নাউন যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। এটাকে বলা হয় হেড ওয়ার্ড। এই হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসবে।
ওকে, সাবজেক্ট পাইলাম, ভার্বও পাইলাম, এবার আমার অবজেক্টটা বা কমপ্লিমেন্টটা নেয়ার পালা। অবজেক্ট কোনটা? সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের একটি ফলাফল। এটাও তো সাইজে বড়, যে কোনো কিছু সাইজে বড় মানে পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আমি আগে ফলাফলের ইংলিশ লিখবো। ওকে, ফলাফলের ইংলিশ ধরেন আমার মাথায় আসছে কি রেজাল্ট, তাই তো? ওকে ফাইন, আমি রেজাল্ট লিখলাম। অথবা কেউ মনে করতেছে যে না আমি লিখবো আউটকাম, ফলাফল। লিখো না ভাই, মানে তোমার মাথায় যা আসে তাই লিখো, ফলাফল হলেই হলো। আচ্ছা, তাহলে আমি লিখলাম যে আউটকাম বা রেজাল্ট, অথবা আপনার যা লিখতে মন চায় লিখেন, ফলাফল হলেই হলো। ফলাফলের আগের শব্দটা কি আছে? ও, একটি ফলাফল। তাহলে আমাকে লিখতে হবে অ্যান আউটকাম। যদি আমি রেজাল্ট লিখি তাহলে আমাকে এ লিখতে হবে, আর আউটকাম লিখলে অ্যান লিখতে হবে। অ্যান আউটকাম অর আ রেজাল্ট, একটা ফলাফল। আচ্ছা, এবার একটির আগের শব্দটা হলো র। এই র এর ইংলিশ আমি দিলাম অফ। অফ, আচ্ছা। এবার র এর আগের শব্দটা হলো ঐক্যবদ্ধ প্রয়াস। শুধু প্রয়াসের ইংলিশে লিখতে চাচ্ছিলাম, বাট এর সামনে একটা অ্যাডজেক্টিভ আছে ঐক্যবদ্ধ। আমরা পেছন দিক থেকে লিখবো, বাট যদি কখনো দেখি যে নাউনের সামনে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভটা আগে নিয়ে নাউনটা পরে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি ঐক্যবদ্ধর ইংলিশ আমরা কিছু না জানলেও এটা জানি যে ইউনাইটেড, আপনি ওইটাই লিখেন। আচ্ছা, তাহলে অব আমি লিখলাম যে ইউনাইটেড। এবার প্রয়াস মানে হলো চেষ্টা, তাহলে আমি লিখতে পারি যে এফোর্ট। আচ্ছা, ইউনাইটেড এফোর্টস, ঐক্যবদ্ধ প্রয়াস। আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে আপনি এফোর্টটাকে প্লুরাল নাম্বার কেন করলেন? আসলে যে কোনো একটা কমন নাউন যদি আমরা বাক্যে ব্যবহার করি, এফোর্ট একটা কমন নাউন, সেটাকে হয় প্লুরাল করা উচিত অথবা তার সামনে উপযুক্ত কোনো আর্টিকেল বা সংখ্যা দেওয়া উচিত। সো আমার এই জন্য এটাকে প্লুরাল করতে হলো। আচ্ছা, ইউনাইটেড এফোর্টস, ঐক্যবদ্ধ প্রয়াস। এবার এই যে র, র এর ইংলিশ আমি দিলাম অব। এবার সকল স্তরের মানুষ, তার মানে আমাকে লিখতে হবে অল ক্লাস বা অল লেভেল, লেভেলও লিখতে পারেন আপনি, লেভেল পিপল। এখন আপনার ইচ্ছা করতেছে অল লেভেলস পিপল লেখার, এখানে আপনি লেভেলস লিখতে পারবেন না। কেন পারবেন না? কারণ পিপল শব্দটি যেহেতু নাউন, নাউনের সামনে যে বসে সে অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভ অবস্থায় কাউকে প্লুরাল করা যায় না। এই জন্য আমরা অল লেভেলস পিপল লিখতে পারবো না। তবে আমরা চাইলে লিখতে পারি যে পিপল অফ অল ক্লাস, তখন লিখবো অল ক্লাসেস বা অল লেভেলস। অনেকভাবে লেখা যেতে পারে। সকল স্তরের মানুষ হলো। এবার এই র, র এর ইংলিশ আমি দিলাম অব। এবার সমাজ, অব সোসাইটি, এখানে আমি দা দিব। হ্যাঁ, এই পুরো দেশটাই এখন আমাদের একটা সমাজ, অব দ্য সোসাইটি। আচ্ছা, এখন যদি আমরা চাই যে আমরা এভাবে না লিখে এরকম করে লিখি, তবুও কিন্তু চলে। কিভাবে? আমরা এক কথায় বলতে পারি সোসাইটিজ, মানে কি সমাজের অল লেভেল পিপল বা অল ক্লাস পিপল, একই কথা। আচ্ছা, তো লিখে ফেললাম। এখন যেহেতু সমাজের মানুষদের চেষ্টার কথা বলছে, নির্দিষ্ট একটা সেক্টরের মানুষের চেষ্টা, তাই এখানে দা দিলে ভালো হয়, মানে দা ইউনাইটেড এফোর্টস। তাহলে এই পুরো অংশটা হয়ে গেল আমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, যাই বলেন আর কি। তার মানে আমার প্রথম অংশটুকুর ইংলিশ হলো The history of mass revolution of Bangladesh in 2024 is an outcome of the united efforts of society's all level people. সহজ কিন্তু, একদম কঠিন না। তাহলে ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্বের পরেরটা অবজেক্ট হয়ে গেল। তার মানে আমার প্রথম অংশটুকু লেখা শেষ। যেহেতু প্রথম অংশটুকু লেখা শেষ, তাহলে এবার আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখন প্রথম অংশটাকে কেটে দিলাম। ওইটা আমি লেখা শেষ করছি, ওদিকে আমরা তাকাবো না। এখন আমরা যেখানে থেকে শুরু করব, এটা একটা কনজাংশন। ওকে, আমার বিশ্বাস আপনারা সবাই জানেন যেখানের ইংলিশ হচ্ছে হোয়ার। ওকে, তাহলে যেখানের ইংলিশ যেহেতু হোয়ার, তাহলে আমিও লিখে দিলাম হোয়ার, যেখানে। আচ্ছা, এখন আমাদের নতুন করে আবার স্টেশন বিরতি দেওয়ার পর আমাদের ট্রেন চলতে শুরু করবে। এখন আমাদের ধ্যান জ্ঞান জগৎ হচ্ছে এই যেখানের পরের অংশটুকু নিয়ে। হ্যাঁ, যেখানের পরের অংশটুকু কোথায় গিয়ে থামছে? যেখানের পরের অংশটুকু থামছে যদিও এখানে গিয়ে। হ্যাঁ, তার মানে আমাদের কাজ হলো এখন যেখানে থেকে
যদিও পর্যন্ত এইটুক নিয়ে ভাবা, অর্থাৎ যেখানে দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের তরুণ সমাজ নিজেদের জীবন উৎসর্গ করে একটি গণ আন্দোলন সৃষ্টি করেছিল। আমরা এইটুক নিয়ে কাজ করব। তার মানে এইটুকু আমরা কি খুঁজবো? আবার ভার্ব খুঁজবো, সাবজেক্ট খুঁজবো, অবজেক্ট খুঁজবো। বেশি চিন্তা মাথায় নেবেন না, নিলে বুঝবেন না, রিল্যাক্স মুডে বুঝেন। তাহলে আমার এখানে ভার্ব খুঁজতে হবে আগে। এখানে আমার ভার্বটা হলো সৃষ্টি করেছিল, এই অংশটুকু আমার ভার্ব। জীবন উৎসর্গ করা সেটাও একটা ভার্ব, কিন্তু দেখেন এখানে বলছে জীবন উৎসর্গ করে, এটা কিন্তু পরিপূর্ণ কোনো ভার্ব না। যদি বলতো উৎসর্গ করেছিল তাহলে সেটা ফাইনাইট ভার্ব হতো। তাহলে আমার ফাইনাইট ভার্ব হলো সৃষ্টি করেছিল, তাহলে এটা হচ্ছে আমার ভার্ব। আচ্ছা, যদি এটা ভার্ব হয় তাহলে আমার অবজেক্ট দরকার, সাবজেক্ট দরকার। আমি প্রশ্ন করব কি সৃষ্টি করেছিল? উত্তর হলো একটি গণ আন্দোলন সৃষ্টি করেছিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তার মানে আমার অবজেক্ট হচ্ছে একটি গণ আন্দোলন। কে সৃষ্টি করছিল গণ আন্দোলন? কে কে সৃষ্টি করেছিল? উত্তর হলো বাংলাদেশের তরুণ সমাজ, এরাই গণ আন্দোলন সৃষ্টি করেছিল। এই অংশটুকু হলো আমার সাবজেক্ট। তাহলে আমি যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাব, আমি বাকিগুলো নিয়ে ভাববো না। এখন বলতে পারেন কেন ভাববেন না? তার কারণটা আমি বুঝাচ্ছি। আমার সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ, ভার্ব হলো সৃষ্টি করেছিল, অবজেক্ট কি? একটি গণ আন্দোলন। আমার কাজ হলো সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্টের চাহিদা আগে পূরণ করা, বাকিগুলো নিয়ে আমরা পরে ভাববো। ওকে, তাহলে আমার সাবজেক্ট কে? বাংলাদেশের তরুণ সমাজ। তো আমি বাংলাদেশের তরুণ সমাজের ইংলিশ আগে লিখবো। তাহলে যেহেতু এই সাবজেক্টটা সাইজে বড়, মানে একটা ফ্রেজ, যে কোনো কিছু সাইজে বড় মানে আপনাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে আমি লিখবো তরুণ সমাজ, লিখবো দা ইয়াং জেনারেশন, ইউথ সোসাইটি, এগুলো লিখতে পারেন। আমি শুধু লিখলাম দা ইউথ, তরুণ। এটাকে আর ইউথ লিখতে হবে না, ইউথ দিলেই হবে। আচ্ছা, একটা শ্রেণীকে বুঝাবে। ওকে, তরুণ। এবার অফ, অফ বাংলাদেশ, বাংলাদেশের তরুণ। ওকে, আপনি চাইলে এখানে ইউথস লিখতে পারবেন, সমস্যা নেই। দ্য ইউথস অফ বাংলাদেশ, বাংলাদেশের তরুণরা বা তরুণ সমাজ। সমাজের ইংলিশ সোসাইটি আমি ইচ্ছা করে লিখলাম না, থিম ঠিক থাকলেই হলো। আচ্ছা, আমরা সাবজেক্ট পাইলাম। এবার ভার্ব কি? ভার্ব হলো সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? একটা গণ আন্দোলন সৃষ্টি করেছিল। আচ্ছা ফাইন, সৃষ্টি করা নরমালি ইংলিশ কি জানি আমরা? ক্রিয়েট। ওকে ফাইন, ক্রিয়েটই লিখবো। সৃষ্টি করেছিল মানে পাস্ট টেন্স, তাহলে আমরা লিখবো ক্রিয়েটেড, সৃষ্টি করেছিল। এবার কি সৃষ্টি করছিল? একটা গণ আন্দোলন। একটা গণ আন্দোলনের ইংলিশ কি? আ ম্যাস মুভমেন্ট, একটা গণ আন্দোলন সৃষ্টি করেছিল। হয়ে গেল, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এখন আপনি বলতে পারেন যে সবই ঠিক আছে, এখন আমরা আরো যে কিছু অংশ দেখতেছি সেটা কি করব। আমি যদি প্রশ্ন করি এরা কেন গণ আন্দোলন সৃষ্টি করছিল, উত্তর আসে দেশের সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আচ্ছা, যদি বলি কিভাবে আন্দোলনটা সৃষ্টি করছিল, উত্তর হলো নিজেদের জীবন উৎসর্গ করে। এটা একটা অংশ। তার মানে ভাই, আমরা যদি অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন এইসব নাও বুঝি কোনো সমস্যা নাই, আমরা এইটুকু বুঝতে পারছি সহজ সরল মনে যে এই বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদেও অতিরিক্ত অংশ আছে দুইটা। কয়টা আছে? দুইটা। তাহলে এগুলোকে কি করব? নর্মালি নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যত এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ আছে সেটা লিখে দেওয়া, এটাই নিয়ম। কিন্তু ওই যে বললাম অনুবাদ নিয়ম দিয়ে চলে না, অনুবাদ একটা শিল্প, একটা আর্ট। তাহলে কিভাবে শিল্প আনবো আমি? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমরা এই যে সাবজেক্টটা লিখছি, ভালো কথা লিখছি, আমাদের উচিত ছিল এই সাবজেক্টের আগে, যেমন বাংলা বাক্যে আমার সাবজেক্টটা কি? বাংলাদেশের তরুণ সমাজ। সাবজেক্টের আগে এরকম একটা অতিরিক্ত অংশ ছিল না? ছিল। আমাদের উচিত ছিল এই সাবজেক্টটা লেখার আগেই এই অতিরিক্ত অংশটাকে লেখা, এটা আমাদের উচিত ছিল। মানে কি? মানে আমাকে লেখা উচিত ছিল আগে এই অংশটুকুর ইংলিশ, তারপরে সাবজেক্ট আছে আমিও সাবজেক্ট দিতাম, ভার্ব দিতাম, অবজেক্ট দিতাম, এরপরে আরেকটা বাকি অংশ আছে ওইটাকে আমি বাক্যের শেষে দিতাম। এভাবে লিখলে ভালো হতো। ওকে ফাইন, তাহলে আমরা আরেকবার লিখি। এই যে লিখলাম, লিখে কাটলাম, কার জন্য? আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য। তাহলে
আপনারা এখন বুঝে গেলেন যে না এভাবেও লেখা যাবে, তবে ভালো হয় কোনো অতিরিক্ত অংশ আগে থাকলে আমরা সেটাকে আগেই লিখবো। ফাইন, তার মানে আমরা সাবজেক্টও লিখবো বটে, সাবজেক্ট লেখার আগে আমাদের কাজ হলো এখন যে অতিরিক্ত অংশটা আগে আছে আমরা তার ইংলিশটা আগে লিখবো। তাহলে কোনটা আছে? দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এখন এই অতিরিক্ত অংশ কেমনে লিখবো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যে কোনো অতিরিক্ত অংশ লিখতে হবে আপনাকে পেছন দিক থেকে অনুবাদ, একটাই নিয়ম, পেছন দিক থেকে অনুবাদ হবে। তাহলে আমার পেছনের পার্টটা কি? প্রতিষ্ঠা করতে, তে, খাইতে, জানতে, শিখতে, এরকম যখনই ক্রিয়ার সাথে তে তখনই আপনাকে টু প্লাস ভার্ব নিতে হবে, মানে ইনফিনিটিভ নিতে হবে। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠা করতে, তাহলে আমাকে লিখতে হবে টু স্টাবলিশ। এই হোয়ার নিয়ে টেনশন করার কিছু নেই, আগে বুঝেন। টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে। আচ্ছা, এবার কি প্রতিষ্ঠা করতে? দুইটা জিনিস, একটা হলো মৌলিক অধিকার আর একটা হলো সামাজিক ন্যায় বিচার। কোনটার কথা আগে বলা আছে? আগে মৌলিক অধিকারের কথা বলা আছে, তার মানে আগে আমরা মৌলিক অধিকারের ইংলিশ লিখে তারপর সামাজিক ন্যায় বিচার লিখব, এরকম সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে আমি লিখলাম যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ওকে, লিখলাম মৌলিক অধিকার। আপনি বেসিকও লিখতে পারেন মৌলিক অধিকার। আচ্ছা, ও এর জন্য অ্যান্ড। এবার সামাজিক ন্যায় বিচার, তার মানে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠা করার ইংলিশ হলো, এই দুটোর ইংলিশ হলো। এবার এই যে এই এর ইংলিশ দিলাম অফ। এবার কার? দেশের নাগরিকদের, অফ কান্ট্রিজ পিপল, দেশের নাগরিকদের। সিটিজেন্সও লিখতে পারেন, একই কথা। ওকে, তার মানে আমরা অতিরিক্ত অংশটা লিখে ফেলছি, ঠিক আছে। এবার আমরা কমা চিহ্ন দিয়ে সাবজেক্ট লিখব, তার মানে সাবজেক্টটা আমার আগে লেখার কথা ছিল, আমরা যেহেতু সাবজেক্টের আগে একটা অতিরিক্ত অংশ লিখেছি তাহলে এখন আমাকে কমা চিহ্ন দিয়ে সাবজেক্ট লিখতে হবে। ওকে ফাইন, সাবজেক্ট যেন কোনটা ছিল? বাংলাদেশের তরুণ সমাজ, তার মানে দা ইউথস অফ বাংলাদেশ, বাংলাদেশের তরুণ সমাজ। ভার্ব যেন কোনটা? ভার্ব সৃষ্টি করেছিল, ক্রিয়েটেড, সৃষ্টি করেছিল। অবজেক্ট যেন কোনটা? একটা গণ আন্দোলন, তার মানে আ ম্যাস মুভমেন্ট, একটা গণ আন্দোলন। ফাইন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এখন আরো একটা বাড়তি অংশ রয়ে গেল, সেটা কি? নিজের জীবন উৎসর্গ করে। এটা আমরা এখন লিখে দিব কোন দিক থেকে? পেছন দিক থেকে। তার মানে আমরা একটা দারুণ অঙ্ক করলাম যে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যদি দুইটা অতিরিক্ত অংশ থাকে, একটা আমি দিব বাক্যের শুরুতে মানে সাবজেক্টের আগে, আর একটা দিব বাক্যের শেষে মানে অবজেক্টের পরে, তাহলে বাক্যের একটা ব্যালেন্স ঠিক থাকে। ও আচ্ছা, তাহলে আমরা পেছন দিক থেকে লিখব উৎসর্গ করে। বলেছিলাম আপনাদেরকে যদি কোনো ক্রিয়ার সাথে তে বিভক্তি থাকে তাহলে ইংলিশটা হবে টু প্লাস V1। অনুরূপভাবে যদি কোনো ক্রিয়ার সাথে এ অথবা ইয়ে থাকে তাহলে ইংলিশটা হবে ভার্ব প্লাস আইএনজি। মনে থাকবে? তাহলে উৎসর্গ করে এ এ এ এ, এই এর ইংলিশ আমরা দিব স্যাক্রিফাইস এর সাথে আইএনজি করে স্যাক্রিফাইজিং। আমি জানি আপনাদের অনেকেরই মন আনচান করতেছে এখানে বাই লিখার, কিন্তু আমি বলি কি বাইয়ের কোনো প্রয়োজন নেই। ক্রিয়ার সাথে এ বা ইয়ে থাকলে শুধু পার্টিসিপল করে দিবেন, স্যাক্রিফাইজিং, উৎসর্গ করে নিজেদের জীবন মানে তাদের জীবন। তাহলে দেয়ার, তাদের যেহেতু অনেকগুলো জীবন তাহলে লাইফ না হয় কি হলো? লাইফ। বাহ, আমাদের মাশাআল্লাহ এই অংশটুকু অনুবাদ হয়ে গেল। এখন আমাদের মিশন হচ্ছে যদিওর পর থেকে যা আছে সেটা লেখা। আচ্ছা, তাহলে যদিও আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে, এখন আমরা এইটুকু পর্যন্ত লিখবো। তাহলে আমি যদিওর ইংলিশ কি দিব? আমি যদিওর ইংলিশ দিব দো অথবা অল দো। তাহলে আমি এখানে লিখলাম অল দো, যদিও। এবার আমার প্রথম অংশটুকু কি আছে? আমাদের ভুলে গেলে চলবে না যে, উচিত হবে না যে, এখানে সাবজেক্ট কি? আমাদের, উই। এবার উচিত না মানে শুড নট। এবার ভুলে যাওয়ার ইংলিশ কি? ফরগেট। ওকে, এবার জের ইংলিশ কি? দ্যাট। বাহ, এটাও হয়ে গেল। এবার আমাদের কাজ হলো জের পরটুকু অনুবাদ করে ফেলা। জের ইংলিশ দ্যাট দিলাম। এখন এরপরে কি আছে? এই আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার আন্দোলন নয়। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এই আন্দোলন। ভার্ব কোনটা? ভার্ব হলো নয়, হয় অথবা নয়, তাহলে নয় হবে।
আর অবজেক্ট কোনটা? বাকি যা থেকে তার নাম অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যাই বলেন। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এই আন্দোলন। তাহলে আমি লিখব দিস মুভমেন্ট, এই আন্দোলন। হয়ের ইংলিশ যদি ইজ হয় তাহলে নয়ের ইংলিশ ইজ নট, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন আমার ভার্বের পরবর্তী অংশটুকু, এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট যাই বলেন তাই। আমরা লিখবো কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে পেছনের পার্টটা কি? পেছনের পার্টটা হলো আন্দোলন। তাহলে দিস মুভমেন্ট ইজ নট এনি মুভমেন্ট, এটা এরকম কোন আন্দোলন নয়। এবার মুছে ফেলার মানে টু ইরেজ, মুছে ফেলার। কি মুছে ফেলার? মুক্তিযুদ্ধের ইতিহাস, মানে আগে ইতিহাস, দ্য হিস্ট্রি, দ্য হিস্ট্রি, ইতিহাস। এবার কিসের? অব দ্য লিবারেশন ওয়ার, অব দ্য লিবারেশন ওয়ার। আমার বাক্যটা কি হলো? The history of mass revolution of Bangladesh in 2024 is an outcome of the united efforts of society's all-level people where to establish fundamental rights and social justice of country's people. The youths of Bangladesh created a mass movement sacrificing their lives, although we should not forget that this movement is not any movement to erase the history of the liberations. এই ইরেজ বলতে গিয়ে আমি সব ইরেজ করে দিলাম, দুঃখ পাওয়ার কিছু নেই। আমি জানি এই বাক্যটা আপনারা 50% বুঝেছেন, এখনো 50% অস্পষ্ট আছে। কষ্ট আমার হবে, আপনারা শুধু দেখবেন। এই বাক্যটা আমি এখন আবার বুঝাবো, আগের থেকে আরো বেশি মনোযোগ দিবেন। আমি সবসময় একটা কথা কি বলি, যে আমার কোর্সে আমি স্টুডেন্টদেরকে যে ক্লাসের কথা বলি যে এতটা ক্লাস হবে, আমি তার চেয়ে আরো 20টা ক্লাস বেশি দিলে আমার কোনো লস নাই তো। এখন আমার কোর্সে একমাত্র আমি টিচার, তো সমস্যা নেই। আমার কথা হলো, আমার কোর্সে যারা যুক্ত হবেন তারা আমার প্রশংসা মানুষের সামনে করেন বা না করেন, অন্তত নিজের মনে মনে যেন বলেন যে যেটুকু আশা নিয়ে গিয়েছিলাম কোর্সটা করতে তার চেয়ে 10 গুণ বেশি পেয়েছি। এটা বলতে হবে না, জাস্ট নিজের মন বললেই আমার মানে এই জীবিত আত্মা শান্তি পাবে। তো মনোযোগ দিয়ে আরেকবার বুঝবো আমরা যেটা বলছিলাম, এবার ধীরে ধীরে বলছেন। যে কোনো বাংলা বাক্যকে অনুবাদ করতে গেলে আমাদের প্রথম কাজ হলো, যদি সেন্টেন্সটা লং সেন্টেন্স হয়, এক্সট্রা লং, আমরা প্রথমে সেই বাক্যের মধ্যে কতগুলো কনজাংশন আছে সেই কনজাংশন গুলো আমরা আগে খুঁজে বের করবো। এটা প্রথম কাজ হবে। ওকে, ফাইন। এখন আমাদের মিশন হচ্ছে কনজাংশন, মানে উই আর লুকিং ফর কনজাংশনস। 2024 সালে বাংলাদেশের গণবিপ্লবের ইতিহাস হলো সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের একটি ফলাফল। যেখানে, এই যেখানে শব্দটি একটা কনজাংশন, আমরা এখানে একটা স্টেশন বানাইলাম, যেখানে দেশের নাগরিকদের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের তরুণ সমাজ নিজেদের জীবন উৎসর্গ করে একটি গণ আন্দোলন সৃষ্টি করেছিল। যদিও একটা কনজাংশন, এখানে আরেকটা হবে স্টেশন। যদিও আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে এখানে একটা কনজাংশন, আমরা এখানে আরেকটা স্টেশন দিলাম। এই আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার আন্দোলন নয়। ওকে, ফাইন। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো কোনো পেইন না নিয়ে একটা করে কনজাংশন, মানে আমরা ধরে নিব একটা করে দাড়ি চিহ্ন আছে, তার মানে এখানে বাক্য হয়ে গেল কয়টা? 4টা। আমরা একটা একটা বাক্য ডিল করব। সব পেইন একসাথে মাথায় নেওয়া যাবে না। জীবনে অনেক সমস্যা আসতে পারে, বাট সবগুলো একসাথে নেওয়া যাবে না, একটা একটা করে সলভ করতে হবে, তাহলে সব সলভ হবে। তা না হলে সব সমস্যা একবারে সলভ করতে গেলে কিছুই সলভ হবে না। তো আমরা আগে প্রথম বাক্যটা নিয়ে কাজ করব। প্রথম বাক্যটা কি? ক্লোজ। আমরা এটাকে বাক্যই ধরলাম। 2024 সালে বাংলাদেশের গণবিপ্লবের ইতিহাস হলো সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের একটি ফলাফল। ওকে, এই বাক্য নিয়ে কাজ করতে গিয়ে আমার কি উচিত হবে? আমরা যখন কোনো বাক্য নিয়ে কাজ করব, আমাদের কাজ হলো ফার্স্ট অফ অল ভার্ব খুঁজে বের করা। হোয়ার ইজ দ্য ভার্ব? ভার্ব খুঁজে পেলে আপনি সাবজেক্টও পাবেন, অবজেক্টও পাবেন। তাহলে আমাদের এখানে ভার্বটা হলো, এই হলো শব্দটি আমাদের ভার্ব। এটা আপনারা ছোটবেলা থেকে সবাই জানেন যে হলো শব্দটি যদি
ভার্ব হয়, তাহলে ভার্বের আগে যে অংশটা আছে এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট, এই পুরোটাই বাক্যের সাবজেক্ট। আর ভার্বের পরে যে অংশটা আছে এই পুরোটি হলো বাক্যের অবজেক্ট। হ্যাঁ, এটাকে কমপ্লিমেন্ট এই মুহূর্তে বলা উচিত, বাট আমরা পেইন নিব না, আমরা ধরে নিব ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্বের পরেরটা অবজেক্ট। প্যাসিভ ভয়েস হলে কি করব সেটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখন আমরা সব দিকে না তাকিয়ে আমরা জাস্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইটুকু ইংলিশ লিখব। যেমন রহিম ভাত খায়, এর ইংলিশ সবাই নাচতে নাচতে লিখবে রহিম ইটস রাইট। এটাও তাই, শুধু পার্থক্য কি জানেন? রহিম সাবজেক্টটা এক শব্দ বিশিষ্ট, আর এইখানে আমাদের সাবজেক্টটা একাধিক শব্দ বিশিষ্ট। কোনো সমস্যা নাই। যখন কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা বাক্যের যে কোনো পার্ট এরকম একাধিক শব্দ বিশিষ্ট হয়, তাকে আপনার অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। ওকে, তাহলে আমার পেছনের শব্দটা কি? ইতিহাস। তাহলে আমি ইতিহাসের ইংলিশ আগে লিখি হিস্ট্রি। আমি হিস্ট্রির সামনে দা দিলাম এই জন্য নির্দিষ্ট করে বাংলাদেশের ইতিহাসের কথা বলছে, তাই দা। আচ্ছা, ইতিহাসের আগে অত্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে এই যে এই রটার ইংলিশ আপনাকে লিখতে হবে অ। এবার গণ বিপ্লব। আচ্ছা, দ্য হিস্ট্রি অব, এবার গণ বিপ্লব। এখন গণ বিপ্লবের ইংলিশ আপনি ম্যাস রেভলিউশন বা ম্যাস মুভমেন্ট লিখতে পারেন। আচ্ছা, তো আমি ধরেন লিখলাম যে ম্যাস রেভলিউশন, গণ বিপ্লব। ওকে, এবার গণ বিপ্লবের আগে আবার আছে র এর জন্য দিলাম অ। আচ্ছা, এবার র এর আগে আছে বাংলাদেশ, তাই আমি লিখলাম বাংলাদেশ। এবার বাংলাদেশের আগে আছে 2024, তাই আমি লিখলাম ইন 2024। তাহলে আমার সাবজেক্টটা কি হলো? দ্য হিস্ট্রি অফ ম্যাস রেভলিউশন অফ বাংলাদেশ ইন 2024। দেখছেন আমি একটা জায়গা ফাঁকা রেখেছি, এই ফাঁকা জায়গাটাতে আমি দা বসাবো। কেন দা বসাবো? দা বসানো উচিত হবে এখানে, হয়তো আগে ভুলে গেছিলাম, দা বসাতে হবে এখানে। কেন? এখানে এই নির্দিষ্ট করে বাংলাদেশের ইতিহাস বোঝানোর জন্য আমরা দা হিস্ট্রি দিয়েছি। আবার সেই রেভলিউশনটা বাংলাদেশেই ঘটেছে এবং 2024 সালে একটাই রেভলিউশন হয়েছে, এটা বোঝানোর জন্য আপনাকে আবার দা দিতে হবে। অর্থাৎ যখনই কোনো কিছু নির্দিষ্ট হয়ে যাবে, স্পেসিফিক হয়ে যাবে, তখনই আপনাকে দা 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 ব্যবহার করতে হবে। মনে মনে অনেকে ভাবতেছেন স্যার যদি দা লিখতে ভুলে যাই কি হবে? কিছুই হবে না, একটু দুর্বল বাক্য হবে, হোক না এরকম দুর্বল, বাট এই চিন্তা এখন করারই দরকার নেই। টুকটাক আর্টিকেল কোনো বিষয় না। তাহলে দ্য হিস্ট্রি অফ দ্য ম্যাস রেভলিউশন অফ বাংলাদেশ ইন 2024 আমার সাবজেক্ট হয়ে গেল, রাইট? এখন আমি সাবজেক্টের পরে কি নিব? আমি ভার্ব নিব। ভার্বটা কি? হলো। হলোর ইংলিশ হবে এখানে ইজ। আমি যারের মধ্যে আমি ইজ নিব। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার আমার ভার্বের পরের অংশ মানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট লিখতে হবে। আমার অবজেক্ট কোনটা? সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের একটি ফলাফল। অবজেক্টটাও সাইজে বড়, যে কোনো কিছু সাইজে বড় হলে স্লোগান হচ্ছে পেছন দিক থেকে অনুবাদ করো। ওকে, তাহলে আমার পেছনের পার্টটা কি? পেছনের পার্ট হলো একটি ফলাফল। তো আমি একটি ফলাফলের ইংলিশ লিখে দিলাম অ্যান আউটকাম, একটি ফলাফল। আপনি চাইলে এ রেজাল্ট লিখতে পারেন, আপনি চাইলে অ্যান আফটার ম্যাথ লিখতে পারেন, আপনি চাইলে যা চান তাই লিখতে পারেন, ফলাফল বুঝালেই হলো। তাহলে একটা ফলাফলের ইংলিশ হয়ে গেল। এবার এই যে এই র এর ইংলিশটা আমি দিলাম অফ। র, আচ্ছা, অফ হয়ে গেল। এবার র এর আগে আছে ঐক্যবদ্ধ প্রয়াস। ঐক্যবদ্ধ শব্দটি হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর প্রয়াস শব্দটি হলো নাউন। আমরা পেছন দিক থেকে অনুবাদ করব, কিন্তু আমরা সজাগ থাকব যদি কোনো নাউনের সামনে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের ইংলিশটা আগে লিখে তারপর অবশ্যই নাউনটা লিখতে হবে। তাহলে ঐক্যবদ্ধর জন্য আমি লিখব ইউনাইটেড। আচ্ছা, তাহলে আমি লিখলাম ইউনাইটেড। এবার প্রয়াস মানে হলো চেষ্টা, তার জন্য আমি এফোর্ট থেকে এফোর্টস লিখলাম। আচ্ছা, ঐক্যবদ্ধ প্রয়াস হয়ে গেল। এবার আসি এই যে ঐক্যবদ্ধর আগে ছোট্ট করে র এর ইংলিশ আমি দিলাম অফ। আচ্ছা, এবার র এর আগে আছে সমাজের সকল স্তরের মানুষ, আমি লিখব সকল স্তরের মানুষ অফ দ্য সোসাইটি, অথবা আমি এক কথায় লিখতে পারি অফ সোসাইটিজ। সোসাইটিটাকে পজিটিভ করে ফেললাম, সকল স্তরের মানুষ, তার মানে অল লেভেল পিপল বা অল ক্লাস পিপল।
যেহেতু সমাজের সকল স্তরের মানুষের চেষ্টাকে বোঝাচ্ছে, তাই এটা নির্দিষ্ট হয়ে গেছে, এই চেষ্টাটা এখানে দা দিতে হবে। যাই হোক, আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়ে গেল, কিন্তু মানে আমার প্রথম বাক্যটা মানে প্রথম ক্লোজটা হয়ে গেল, দ্য হিস্ট্রি অফ দ্য মাস রেভলিউশন অফ বাংলাদেশ ইন 2024 ইজ অ্যান আউটকাম অফ দ্য ইউনাইটেড এফোর্টস অফ সোসাইটিস অল লেভেল পিপল। লিখে ফেলছি। আচ্ছা, এখন এবার আমরা আমাদের কাজ হলো, আমাদের প্রথম অংশটুকু হয়ে গেছে, আমি এটাকে কেটে দিলাম যেন এদিকে আর তাকাতে না হয়। এখন আমরা যেখানে থেকে শুরু করে তার পরের অংশটুকু মানে যদিও পর্যন্ত আমরা লিখবো, এইটুকু নিয়ে আমরা ভাববো, আমাদের জগৎ এখন এইটুকু। তাহলে যেখানের ইংলিশ আপনারা সবাই জানেন যে হোয়ার, তো আমি লিখলাম হোয়ার, যেখানে। এখন আমাকে ধরে নিতে হবে যেখানের পর থেকে যদিও আগ পর্যন্ত এটা একটা বাক্য, তাহলে এই বাক্য অনুবাদ করতে হবে আগের নিয়মে, ভার্ব খুঁজতে হবে, সাবজেক্ট খুঁজতে হবে, অবজেক্ট খুঁজতে হবে, প্রতি বাক্যে আপনাকে এই চিন্তা করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা এখন ভার্ব খুঁজবো। একটা বাক্যের মধ্যে অনেক ভার্বই থাকতে পারে, কিন্তু আপনাকে একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া খুঁজতে হবে। এখানে দেখেন, সৃষ্টি করেছিল এই শব্দটা ভার্ব, আবার উৎসর্গ করে এই শব্দটাও কিন্তু ভার্ব, আবার প্রতিষ্ঠা করতে এই শব্দটাও কিন্তু ভার্ব। কিন্তু ভাবেন, প্রতিষ্ঠা করা আর প্রতিষ্ঠা করতে দুটার মধ্যে পার্থক্য আছে। প্রতিষ্ঠা করা এটা বললে একটা পূর্ণাঙ্গ ক্রিয়া বোঝায়, মানে সমাপিকা ক্রিয়া। আর যদি বলি প্রতিষ্ঠা করতে, এটা বললে একটা আকাঙ্ক্ষা থাকে যে প্রতিষ্ঠা করতে কি। যেখানে আকাঙ্ক্ষা থাকবে, যেটা ইনকমপ্লিট, তাকে বাংলায় বলা হয় অসমাপিকা ক্রিয়া, ইংলিশে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তার মানে প্রতিষ্ঠা করতে কিংবা উৎসর্গ করে এগুলো অসমাপিকা ক্রিয়া, আমরা খুঁজবো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে পূর্ণাঙ্গ একটা ক্রিয়া হবে, সেটা কোনটা? সেটা হলো সৃষ্টি করেছিল। ওকে, পেয়ে গেছি ভার্ব। এই এমন ভার্ব আমরা খুঁজবো, ভার্ব পেলাম। এবার ভার্বকে প্রশ্ন করবেন কে বা কারা দিয়ে, যে কে সৃষ্টি করেছিল। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবেন। আর ভার্বকে প্রশ্ন করবেন কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাবেন। তাহলে কে সৃষ্টি করেছিল? উত্তর হলো বাংলাদেশের তরুণ সমাজ। তার মানে এটা হলো আমার সাবজেক্ট। আচ্ছা, কি সৃষ্টি করেছিল? একটি গণ আন্দোলন, এইটা হলো আমার অবজেক্ট। সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, অবজেক্ট পেলেন, তাই না? আপনার প্রথম চাহিদা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই তিনটাকে পেটে দেওয়ার পর, হজম করার পর আপনি বাকিগুলো নিয়ে ভাববেন। আপনার প্লেটে যেটুকু খাবার দিছে ওইটা আগে শেষ করবেন, তারপর আপনি সামনের দিকে তাকাবেন। এটাই নিয়ম। আপনার প্লেটের খাবারই শেষ করেন নাই, আপনি আশেপাশে দেখতেছেন কোথায় মাংস আছে, ঠিক হবে? ঠিক হবে না। এমন ভাবে এরকমই বাক্যের মধ্যে আপনি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবেন, বাকিগুলো নিয়ে আমরা পরে ভাববো। ঠিক আছে? জোর করে হলো আমরা এই তিনটা নিয়ে এখন ভাবি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার মানে আগে আমরা সাবজেক্টের ইংলিশ লিখবো, তারপর ভার্বের ইংলিশ লিখবো, তারপর অবজেক্টের ইংলিশ লিখবো। এই ঘুমানো যাবে না, মনোযোগ দেই সবাই। আগে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর অবজেক্ট নেব। তাহলে সাবজেক্টকে বাংলাদেশের তরুণ সমাজ, সাবজেক্টটা একটু সাইজে বড়, তাই না? যে কোনো কিছু সাইজে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো। ওকে, তাহলে আগে লিখবো তরুণ সমাজ। যেহেতু নির্দিষ্ট করে বাংলাদেশের তরুণ সমাজ, তাহলে আপনাকে দা লিখতে হবে। আচ্ছা, দা ইউথ অফ বাংলাদেশ। ওই সমাজের জন্য সোসাইটি আপনার না লিখলেও চলবে, তরুণ সমাজ মানে তরুণদের কথা বলছে। আচ্ছা, ওকে, তার মানে দুই চারটা ওয়ার্ড বাদ দেওয়ার সুযোগ আছে। যদি তাদেরকে বাদ দেওয়ার কারণে সেন্টেন্সটা সুন্দর হয়, তাহলে বাদ দেওয়াই ভালো। আচ্ছা, সাবজেক্টের পরে আমি ভার্ব নিব। ভার্ব কি? সৃষ্টি করেছিল। নরমালি সৃষ্টি করার ইংলিশ আমরা কি জানি? ক্রিয়েট। আপনি ক্রিয়েট লিখেন, ধীরে ধীরে আপনি এই ক্রিয়েটের চেয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড লিখতে পারবেন। এখন আগে ক্রিয়েটে লিখেন। সৃষ্টি করেছিল মানে কোন টেন্স? পাস্ট টেন্স না? আচ্ছা, আমি পাস্ট টেন্সের জন্য আমি লিখলাম ক্রিয়েট থেকে ক্রিয়েটেড। আপনার যদি মনে হয় স্যার আমি যদি লিখি মেক, মেকের পাস্ট ফর্ম মেড, নো প্রবলেম, আপনি মেডও লিখতে পারেন, সৃষ্টি করলেই হলো। আচ্ছা, এবার আসি, ভার্ব হলো, সাবজেক্ট হলো, এবার অবজেক্ট। কি সৃষ্টি করছিল? একটি গণ আন্দোলন। একটি গণ আন্দোলন ইংলিশ আপনি লিখলেন ম্যাস মুভমেন্ট বা একটা ম্যাস রেভলিউশন। ওকে, আমরা অবজেক্টও লিখে ফেললাম। তাহলে স্যার আমরা কি করলাম? সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম। সাবজেক্টকে সাবজেক্ট দ্য ইউথস অফ বাংলাদেশ, ভার্ব ক্রিয়েটেড অর মেড, অবজেক্ট আ ম্যাস মুভমেন্ট। স্যার আপনার কথা মতো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো আমি লেখা শেষ করছি, মানে আমার প্লেটের খাবার শেষ, এখন কি আমি অন্যদিকে তাকাতে পারি? হ্যাঁ, তাকাতে পারো।
এখন কি করব আমরা? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পরে বাক্যে বাকি যা আছে সেগুলোকে নানান ভাবে বাক্যে বসানো যায়। আর আরো একটা সহজ নিয়ম আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাক্যের বাকি যা থাকে আপনি সবকিছু লিখবেন জাস্ট পেছন দিক থেকে। তাহলে আমার বাক্যে আর কি বাকি আছে? যেখানে করে আমি আন্ডারলাইন করি নাই সেগুলো বাকি আছে। তার মানে আমি এগুলোর ইংলিশ এখন লিখে দিব। কিভাবে লিখবো? এখানে কে সাবজেক্ট, কে ভার্ব, কে অবজেক্ট, কে নাউন, কে অ্যাডজেক্টিভ কিচ্ছু বুঝতে হবে না। আপনার প্লেটের খাবার শেষ, সামনে যা পাবেন সব খেয়ে ফেলেন। এখানেও তাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ হলে আপনি বাদ বাকি যা থাকে সেগুলো পেছন দিক থেকে লেখা শুরু করবেন। আচ্ছা, তার মানে আমার এখানে পেছনের পার্টটা কি? আমার একদম পেছনের পার্টটা হলো উৎসর্গ করে। ওকে, আমি এটাই লিখবো। এখন উৎসর্গ করার ইংলিশ হলো স্যাক্রিফাইস, তাহলে আমি স্যাক্রিফাইসই লিখলাম। এখন দেখেন, আমি স্যাক্রিফাইস না লিখে আমি লিখলাম স্যাক্রিফাইজিং। মনে রাখবেন, যদি কোনো ক্রিয়ার সাথে এ বা ইয়ে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করে পার্টিসিপেট করতে হয়। আমি যদি বলি জেনে, তার মানে নোয়িং। আমি যদি বলি কাজটি শেষ করে, মানে ফিনিশিং দ্য ওয়ার্ক। ঠিক আছে, বইটি পড়ে, রিডিং। কাজটি করে, ডুইং। উৎসর্গ করে, স্যাক্রিফাইজিং। আপনাদের অনেকেরই মন চাচ্ছে এখানে বাই লিখতে, বাই স্যাক্রিফাইজিং। বাই লিখলে আহামরি ভুল হবে না, কিন্তু আমি বলি কি, ক্রিয়ার সাথে এ বা ইয়ে থাকলে বাই এর কোনো প্রয়োজন নেই, শুধু ভার্বের সাথে আইএনজি করলেই ঝামেলা মিটে যাবে। ওকে, আবারও বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর বাদ বাকি যা থাকে সব পেছন দিক থেকে লিখবে। তাহলে উৎসর্গ করার ইংলিশ আমি দিলাম স্যাক্রিফাইস, হয়ে গেল। এবার কি উৎসর্গ করছে? নিজেদের জীবন। তাহলে আমি লিখবো নিজেদের, মানে দেয়ার, তাদের লাইফ। আচ্ছা, তাহলে আমার অবশিষ্ট খাবারের আমরা এইটুকু শেষ করলাম। এখন আমরা আরো কি বাকি আছে? আরো বাকি আছে এইটা, এটাও লিখবো আমরা, এই পেছন দিক থেকে লিখবো। আচ্ছা, এবার পেছনের পার্টটা কি আছে? প্রতিষ্ঠা করতে। করতে ক্রিয়ার সাথে যদি এ বা ইয়ে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। আর যখন ক্রিয়া শেষে তে থাকবে, করতে, খাইতে, জানতে, শিখতে, মারতে, তখন টু প্লাস ভার্ব হবে। টু প্লাস ভার্ব, তাহলে প্রতিষ্ঠা করতে, তার মানে টু এস্টাবলিশ। ওকে, প্রতিষ্ঠা করতে হয়ে গেল। এবার কি প্রতিষ্ঠা করতে? সামাজিক ন্যায় বিচার আর মৌলিক অধিকার। আমরা পেছন থেকে লেখার প্রতিশ্রুতি দিয়েছি, তবে আমরা ধারাবাহিকতা মেনটেন করব। আগে যেহেতু মৌলিক অধিকারের কথা বলছে, এর ইংলিশটা আগে, তারপর সামাজিক ন্যায় বিচার। তাহলে মৌলিক অধিকারের ইংলিশ আপনি লিখবেন ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। এন্ড, এবং সামাজিক ন্যায় বিচার আমি লিখলাম সোশ্যাল, সোশ্যাল জাস্টিস। এই জাস্টিস না লিখে আপনি এখানে ইকুইটিও লিখতে পারেন। এখন ন্যায় বিচার জাস্টিসে লিখলাম। প্রতিষ্ঠা করতে টু এস্টাবলিশ, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস, সামাজিক ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস। এবার এর আগের শব্দটা হলো র। র এর ইংলিশ আমি দিলাম অফ। ওকে, কার? দেশের নাগরিকদের। দেশের নাগরিক আপনি এক কথায় লিখতে পারেন যে কান্ট্রিজ সিটিজেন্স, বা কান্ট্রিজ পিপল, দেশের নাগরিকদের। হয়ে গেল না? হয়ে গেছে। আপনারা চাইলে এই যে স্যাক্রিফাইসিং দেয়ার লাইফস, এই অংশটা বাক্য শেষে রেখে টু এস্টাবলিশ থেকে শুরু করে বাকিটা বাক্যের শুরুতেও লিখতে পারতেন, কিন্তু আমি কোনো পেইন দেইনি। খুব সহজ সরল করে, যে তুমি ভাই আগে সাবজেক্ট নাও। জি, আমি সাবজেক্ট নিয়েছি দ্য ইউথস অফ বাংলাদেশ। তুমি এবার ভার্ব নাও। আমি ভার্ব নিয়েছি ক্রিয়েটেড অর মেড। তুমি এবার অবজেক্ট নাও। আমি অবজেক্ট নিয়েছি আ ম্যাথ মুভমেন্ট। তোমার প্লেটের খাবার শেষ, তুমি এবার বাকি খাবার খেয়ে ফেলো। জাস্ট পেছন দিক থেকে শুরু করে দাও। সো আমরা পেছন দিক থেকে সব শুরু করে অনুবাদ করে ফেললাম। তাহলে আমাদের এই পার্টটাও হয়ে গেল। এখন আমাদের আরেকটা কনজাংশন কি আছে? যদিও। আমরা এবার যদিওর ইংলিশ লিখবো। তাহলে যদিওর ইংলিশ হচ্ছে দো বা অলদো, তো আমি লিখে দিলাম অলদো, যদিও। যদিওর পরে কি আছে? আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে, আমি জের এখানে থামবো। তাহলে এই অংশটুকুর মধ্যে আমাকে খুঁজতে হবে কে সাবজেক্ট, কে ভার্ব। এখানে কে ভুলবে না? আমরা, তার মানে আমরা হলাম সাবজেক্ট। আমাদের ইংলিশ আওয়ার, কিন্তু আপনি সাবজেক্ট হিসেবে তো আর আওয়ার লিখতে পারেন না, আপনাকে উই লিখতে হবে। তাহলে আমাকে লিখতে হবে যে উই, উই।
আচ্ছা, এবার উচিত না তার মানে শুড নট, ওই শুড নট। এবার ভুলে যাওয়া, দ্যাট মিন্স ফরগেট, ভুলে যাওয়া উচিত না। এবার যে, জের ইংলিশ হচ্ছে দ্যাট। আচ্ছা, এখন বলবেন হবের ইংলিশ কি? ভাই হবের ইংলিশ হবে না, ওটা কথার কথা। ভুলে যাওয়া উচিত হবে না মানে ভুলে যাওয়া উচিত না, একটু বাক্য বুঝে নিতে হবে। উই শুড নট ফরগেট দ্যাট। আচ্ছা, এবার আমি আরেকটা কনজাংশন পেয়েছি, যে কনজাংশনের ইংলিশটা আমি লিখে দিলাম দ্যাট। এই যে এটা আমার কনজাংশন ছিল দ্যাট, তো আমি লিখলাম দ্যাট, উচিত হবে না যে। এবার জের পর থেকে আমার আরেকটা ক্লোজ, মানে আমি ধরে নিব আমার আরেকটা বাক্য, আমি এই বাক্যটা নিয়ে লিখবো ইংলিশ। এখানে কি বলছে? এই আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার আন্দোলন নয়। তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এই আন্দোলন। ভার্ব কোনটা? ভার্ব হলো নয়, এই নয়টাই ভার্ব, হয় বা নয় এটাই ভার্ব। তাহলে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। অবজেক্ট কোনটা? ওগুলো আমার না জানলেও চলবে। সাবজেক্ট ভার্ব পাইছেন না, বাকি যা আছে সব লিখে দিবেন, ওটাই অবজেক্ট। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এই আন্দোলন। তাহলে আমি লিখলাম যে দিস মুভমেন্ট বা দিস রেভলিউশন, এই আন্দোলন বা এই বিপ্লব। আচ্ছা, এবার যদি বলে হয়, হয়ের ইংলিশ যদি ইজ হয় তাহলে নয়, তাহলে নয়ের ইংলিশ ইজ নট। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এখন যদি প্রশ্ন করি যে এই আন্দোলন নয়, কি নয়, এর উত্তর কি হবে? উত্তর হলো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার আন্দোলন নয়। আচ্ছা, তার মানে এটা আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে লিখবো কিভাবে জানো? পেছন দিক থেকে। যে কোনো কিছু সাইজে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো। আচ্ছা, পেছনের শব্দটা কি? আন্দোলন। তাহলে আমি আন্দোলনের ইংলিশ লিখবো কি? মুভমেন্ট। শুধু শুধু মুভমেন্ট না লিখে আমি লিখি যে এনি মুভমেন্ট ইজ নট এনি মুভমেন্ট, এটা কোনো আন্দোলন নয়। আচ্ছা, এবার তার আগেরটা কি আছে? মুছে ফেলা। মুছে ফেলার ইংলিশ হলো ইরেজ, বাট আমাকে লিখতে হবে টু ইরেজ। প্রশ্ন হলো আমি টুটা কেন লিখলাম? ইজ একটা ভার্ব, ইরেজও একটা ভার্ব। একটা সাবজেক্টের অধীনে এরকম দুইটা ভার্ব বসাতে হলে দ্বিতীয় ভার্বটার সামনে টু কিংবা আইএনজি বসিয়ে তাকে নন ফাইনাইট ভার্ব করতে হয়, এই জন্য টু দিচ্ছি, টু ইরেজ। আচ্ছা, মুছে ফেলার। এবার আসি, মুছে ফেলার আগের শব্দটা কি? ইতিহাস, দা হিস্ট্রি। এবার ইতিহাসের আগে ছোট্ট করে দেখেন একটা র আছে, এই র এর ইংলিশ হচ্ছে অফ। এবার অফের আগে কি আছে? মুক্তিযুদ্ধ, দ্য হিস্ট্রি অফ দা লিবারেশন ওয়ার। এখানেও আপনাকে দা দিতে হবে, কারণ মুক্তিযুদ্ধ দেশে একটাই হয়েছে। গণ অভ্যুত্থান অনেক হতেই পারে। দ্য সেন্টেন্স, the history of the mass revolution of Bangladesh in 2024 is an outcome of the united efforts of society's all level people, where the youths of Bangladesh created or made a mass movement, sacrificing their lives to establish fundamental rights and social justice of country's people. Although we should not forget that this revolution is not any movement to erase the history of the liberation war. কেমন লাগলো জানাবেন চ্যাট বক্সে কিংবা কমেন্ট বক্সে। আচ্ছা, একজন কথা বলতে চেয়েছেন রাজু মিয়া, এই বাক্য সম্পর্কিত কোনো প্রশ্ন হলে এখন বলেন, আর ক্লাসের বাইরে কোনো কথা হলে ক্লাসের পরে হবে। রাজু মিয়া, আপনার কি এই সেন্টেন্স নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন। সেন্টেন্স নিয়ে প্রশ্ন না হলে ক্লাসের বাইরের কথা ক্লাসের শেষে হবে। আমাদের কাছে এখন ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আপনার কাছেও গুরুত্বপূর্ণ। আপনি কি বুঝতেছেন রাজু মিয়া? ঠিকঠাক বুঝতেছেন? ইকবাল লিখছে, স্যার ৩-৪ বার ভুল লিখে চতুর্থবার সুন্দর বাক্য উপহার দিবে সকলের বোঝার জন্য। ও মানে কি? কি লিখছো? কেন লিখছো? ওটা কোথায় ভুল লিখলাম? দেখি উপরে কি লিখছো। ইকবাল, তোমার কথা মানে বুঝি নাই আমি। আসসালামু আলাইকুম। আসসালাম, মানে ভুল বলতে পাগল ভাই বলছে স্যার লেখাগুলো ভুল আসছে, সেজন্য আমি লিখছি। বাদল ভাই ব্লার আসছে, ব্লার ব্লার, ভুল না, ওরে দোষারোপ দিও না। ও ইকবাল, নেটওয়ার্ক প্রবলেমের কারণে ব্লার আসছিল। ইকবালের চোখের জ্যোতি এখনই কমে গেছে, বিয়েই তো করো নাই। বিয়ে করলে যে কি হবে আল্লাহ জানে। আচ্ছা, আর আমি ভুল করি নাই, এর আগে বাক্যে যা লিখছি ওটা অনুবাদ হয়েছে, পরে যা লিখলাম এটাও অনুবাদ হয়েছে। জাস্ট আমি কেন 2বার লিখলাম? ব্লার আসতেছে।
আচ্ছা, ব্লার আসতেছে না, একদম ঠিকঠাক আসতেছে, এমন কেউ কি আছেন? জি স্যার, আমার কাছে একটু ক্লিয়ার। আচ্ছা, ওকে ভাইয়া, তাহলে যাদের ব্লার আসতেছে তাদের ওখানে, আচ্ছা যাদের ব্লার আসতেছে তাদের ইন্টারনেটের স্পিড গতি কম, একটু দুর্বল মনে হয়। হ্যাঁ, আমরা তো ক্লিয়ার আছে, নেটের প্রবলেম না। হতে পারে, হ্যাঁ সমস্যা নাই, এটা রেকর্ড করা আছে। জি স্যার আমারও প্রথম একটা ক্লাসে এরকম কিছু পরে আপনি আলাদা ভাবে বুঝিয়েছেন, পরে দেখি এই আমাদের যখন লাইভটা ক্লাস তখন একটু ঝাপসা দেয়, কিন্তু আপনি যখন আপলোডটা করেন তখন পূর্ণ ক্লিয়ার দেয় ক্লাসটা। কারণ হলো লাইভ কোনো কিছু দেখতে গেলে ইন্টারনেটের স্পিড বেশি লাগে, আর রেকর্ড দেখলে কম লাগে, এটাই, কোনো বিষয় না। ঠিক আছে, যেহেতু এখন আমাদের নতুন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী উপদেষ্টা আসছে, আমাদের ইন্টারনেট আগের থেকে 50 গুণ বেশি হয়ে যাবে। জাস্ট 2-1 দিন একটু সময় দিতে হবে তো ভাই, তারা মাত্র দেশের দায়িত্ব নিল, একটু সময় দিতে হবে, 2-4 বছর 10 বছর সময় দেন, আগে 10 বছর সময় দেওয়ার পর ইনশাল্লাহ এটা আরো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার খারাপ লাগতেছে, আপনাদের ব্লারের বিষয়টা আমি যদি ঠিক করতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু ভাই এটা পারবো না আমি, মানে এটা আপনাদের ওখান থেকে প্রবলেমটা। আচ্ছা, তাহলে আমি প্রথমবার যে বাক্যটা লিখেছিলাম সেটা অনুবাদ হয়েছে, পরেরটাও হয়েছে, আপনারা মনে হয় বুঝতে পারছেন, প্রথমটা হচ্ছে পরেরটা সুন্দর হয়েছে। তো আমি এটাই কেন আগে লিখলাম না? এটা যদি আমি আগে লিখতাম তাহলে আপনি বুঝতেন না যে সৌন্দর্যটা কোথায়, হোয়ার ইজ দ্য বিউটি, হোয়ার ইজ দ্য আর্ট, এটা আপনি বুঝতেন না। তো আমরা এরকম করেই বাক্য লিখবো, একবার মোটামুটি লিখবো, পরে আমরা সৌন্দর্য খুঁজবো, এবং আপনারা সবাই জন কিটস হয়ে যাবেন, এবং সবাই লুক ফর বিউটি, বিউটি খুঁজবেন। আচ্ছা, তাহলে যারা এখনো লিখতে পারেনি তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, ওকে, এবার আমরা পরের বাক্য যাব। ঘড়ির দিকে তাকাবেন না, তাকাবেন শুধু কপালের দিকে, যেই কপাল কবে খুলবে। ঘড়ির দিকে তাকিয়ে লাভ নেই, সময় চলে যাক, 12টা 1টা 2টা 4টা যা বাজুক, কপাল খোলানোর জন্য পরিশ্রম করতে হবে। স্যার আপনি টাইমের কথা বলাতে দিকে চলতেছে। এখন কপালের দিকে একটু চোখ নিতে হবে, যে কপালটাও খুলতে হবে। পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রমের বিকল্প নাই। আমাকে দেখেন, সকাল 8টা থেকে শুরু করে রাতের 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত, সরি সকাল 9টা থেকে রাতের 2টা পর্যন্ত আমার একটার পর একটা ক্লাস চলছেই। কখনো আইএলস, কখনো স্পোকেন, কখনো ফোনেটিক্স এর ক্লাস, কখনো কিডস ইংলিশের ক্লাস, কখনো ফ্রি হ্যান্ড রাইটিং, কখনো বেসিক গ্রামার, কখনো বিসিএস রিটেন, কখনো ব্যাংকের রিটেন, কখনো ফাউন্ডেশন, চলছে আমার ক্লাস। আমি যে ক্লান্ত হই না তা না, প্রচুর ক্লান্ত হই, কিন্তু আমি কপালরে বুঝাই যে তোমারে খোলার জন্যই কাজ করতেছি, সুতরাং তুমি ক্লান্ত হও না। পরিশ্রম করতে হবে, বিকল্প কিচ্ছু নেই, পরিশ্রম করতে হবে। কারণ হ্যাঁ, সরি, স্যার পুরো ওই ব্যাপারে বইটা লেখা শুরু করছেন, ওই ব্যাপারে কতটুকু আগামী তার ব্যাপারে কিছু বললেন না। ইনশাল্লাহ পুরো পরিস্থিতি। ইনশাল্লাহ ডিসেম্বরে বইটা পাবেন, ওকে স্যার। ডিসেম্বরে বইটা পাবেন। আমার বই, আমি আসলে খুব খুঁতখুঁতে মানুষ, বুঝলেন, মানে আমার নিজের জিনিস নিজেরই ভালো লাগে না। বই লেখা হয়েছে অলরেডি অনেক আগেই, বাট আমি শুধু বারবার ভাবতেছি ওইটা সবার হাতে গেলে সবাই যেন বলে জীবনের সেরা বই, এই জন্য আমাকে আরো কাজ করতে হচ্ছে। আর একটা কথা স্যার, হ্যাঁ বলেন। এই অনলাইনে লাইভ ক্লাসটা কি রাত 10টায় না 1টায়? জি জি, আমার সারাদিন ক্লাস, সকাল 9টা থেকে রাতে 2টা পর্যন্ত ক্লাস আছে ভাইয়া। এখানে একটু মনোযোগ দেই। এই বিপ্লব চলাকালে দেশের যুব সমাজ ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমগুলি কার্যকরভাবে ব্যবহার করে গণ আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছিল, যা সরকারের নীতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো বাংলা বাক্যকে যখন আমরা ইংলিশে অনুবাদ করতে যাই, আমাদের প্রথম দায়িত্ব হলো সেন্টেন্স যদি লং কিংবা এক্সট্রা লং হয়, আমরা আগে বাক্যটাকে ভেঙে ভেঙে নিব, সেকশন দিব। বাক্যটাকে আমরা কোথায় ভাঙবো? যেখানে করে আমরা কনজাংশন পাবো সেখানে বাক্যটাকে আমরা ভাঙবো, সেকশন দিব। তাহলে এই বিপ্লব চলাকালে দেশের যুব সমাজ ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমগুলি কার্যকরভাবে ব্যবহার করে গণ আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছিল। যা, এই যাটা একটা কনজাংশন। আচ্ছা,
তার মানে আমার বাক্যটা দুই ভাগে ভাগ হয়ে গেল, যায়ের আগে একটা বাক্য বা ক্লোজ, যায়ের পরে একটা বাক্য। তো আমাদের এখন ধ্যান জ্ঞান হচ্ছে যায়ের আগের অংশটুকু নিয়ে, তার মানে আমি এটাকে কেটে দিলাম। আচ্ছা, তাহলে যায়ের আগে যে বাক্যটা আছে বা ক্লোজটা আছে, আমরা এটাকে অনুবাদ করতে গেলে আমরা প্রথমে ভার্ব খুঁজে বের করব। ভার্ব থেকে আমরা সাবজেক্ট আর অবজেক্ট খুঁজবো, বাকিগুলো নিয়ে আমরা পরে ভাববো। তাহলে এখানে অনেক ভার্ব থাকতে পারে, কিন্তু আমরা খুঁজবো একটা সমাপিকা ক্রিয়া বা একটা পূর্ণাঙ্গ ভার্ব বা একটা ফাইনাইট ভার্ব। এখানে আমাদের ফাইনাইট ভার্বটা হলো, কে বলতে পারবেন? নিশ্চিত, নিশ্চিত করেছিল, হ্যাঁ, এটা আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে আমরা ভার্বটা পেয়ে গেলাম। এবার একটু মনোযোগ দিই, আমরা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কি নিশ্চিত করেছিল, তাহলে উত্তরটা কি আসে? কে বলতে পারবেন? কি নিশ্চিত করেছিল, কি নিশ্চিত করেছিল, কি নিশ্চিত করেছিল? উত্তর হলো আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করেছিল। উত্তর হলো আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করেছিল। এটা আমার অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সেটা হয় আমাদের বাক্যের অবজেক্ট। তার মানে আমি যদি প্রশ্ন করি কি নিশ্চিত করেছিল, উত্তর হলো আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণকে, এটা আমার অবজেক্ট। এখন আমি প্রশ্ন করলাম যে এটা কে নিশ্চিত করেছিল, উত্তর দেশের যুব সমাজ। তার মানে দেশের যুব সমাজ, এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। এই বিশাল বাক্যের কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো দেখা বা বোঝা আপনার বা আমার দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটাকে অনুবাদ করে ফেলা, বাকিগুলো নিয়ে পরে ভাবা যাবে। ওই যে বলি তো আমি সবসময়, আপনার প্লেটে যে খাবারটুকু আছে আগে এইটুকু খাবেন, খাওয়ার পরে আপনি অন্য খাবারের দিকে তার চোখ দিবেন, আগে নিজেরটা শেষ করেন। তো আমার মৌলিক খাবার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমার সাবজেক্টটা হলো দেশের যুব সমাজ। আচ্ছা, তাহলে আমি সাবজেক্টটা দেখতে পাচ্ছি তিন শব্দ বিশিষ্ট। যখনই কোনো কিছু একাধিক শব্দ বিশিষ্ট হবে, সেটা সাবজেক্ট হোক, ভার্ব হোক আর অবজেক্ট হোক, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমি পেছনের পার্টটা লিখব যুব সমাজ, মানে দ্য ইউথ বা দ্য ইউথ সোসাইটি। আমরা লিখলাম দ্য ইউথ, যুব সমাজ। র এর জন্য অব, এবার দেশের, অব দ্য কান্ট্রি, তাহলে দেশের যুব সমাজ। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্টের একটা অংশ আমরা পেয়ে গেলাম, দ্য ইউথস অফ দ্য কান্ট্রি। আমরা চাইলে এক কথায় লিখতে পারতাম কান্ট্রিজ ইউথ, মানে দেশের যুব সমাজ লেখা যেত, তাতেও কোনো সমস্যা নেই। আপনার কাজ শব্দ গুনে গুনে অনুবাদ করা না, আপনার কাজ হলো থিমকে অনুবাদ করা। তার মানে আমরা যদি এগুলো না লিখে সহজ করে লিখতাম যে কান্ট্রিজ ইউথ, অর্থাৎ দেশের যুব সমাজ বা তরুণরা, তাতেও হতো। যাই হোক, সাবজেক্ট পেলাম। এবার আমার ভার্ব। ভার্ব হচ্ছে কি? ভার্ব হলো নিশ্চিত করেছিল, নিশ্চয় পাস্ট টেন্স, তাহলে আমরা লিখব এনশিওরড, নিশ্চিত করেছিল। ওকে, ভার্ব পাইলাম। এবার আমার অবজেক্ট দরকার। কি নিশ্চিত করছিল? আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণকে, এই পুরোটাই অবজেক্ট। সাবজেক্ট বা অবজেক্ট যদি সাইজে বড় হয়, একে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি? পেছনের পার্টটা হলো অংশগ্রহণ। তাহলে যেহেতু নির্দিষ্ট করে কিছু মানুষের অংশগ্রহণ, তাহলে আমি লিখবো দা পার্টিসিপেশন, দাটা লাগবে, দা পার্টিসিপেশন। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, বাট যেহেতু এখানে বলছে অংশগ্রহণ মানে নাউন, তাই দা পার্টিসিপেশন। এবার অংশগ্রহণের আগে আছে র এর ইংলিশ দিলাম অফ। এবার কি আছে র এর আগে? সকল শ্রেণীর মানুষ, তার মানে আমি লিখব অল লেভেল পিপল বা অল ক্লাস পিপল, সকল শ্রেণীর মানুষ। এবার সকল শ্রেণীর মানুষের আগের পার্টটা কি? আন্দোলনে, মানে আন্দোলনের মধ্যে। আচ্ছা, তাহলে আমি লিখব যে ইন দা, বা এটো লিখতে পারেন, ইন দা মুভমেন্ট। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট লিখলাম, ভার্বও লিখলাম, অবজেক্টও লিখলাম। ওকে, ফাইন। তাহলে আমার বাক্যটা কি হলো? কান্ট্রিজ ইউথস এনশিওর দা পার্টিসিপেশন অফ অল লেভেল পিপল ইন দা মুভমেন্ট। আমার সাবজেক্ট ভার্ব নেওয়া শেষ। এখন আমি বলছিলাম যে কোনো বাক্য অনুবাদ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পরে বাদ বাকি যে অংশ আছে সেগুলো নিয়ে আমরা গবেষণা করব। এখন আর কি আছে বাকি? আমরা দেখতেছি সাবজেক্টের আগে একটা বাড়তি অংশ আছে আর সাবজেক্টের পরে একটা বাড়তি অংশ আছে।
তাই না? তার মানে আমরা দেখতেছি আমার বাড়তি অংশ মিন্স হচ্ছে আমি বুঝাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যা আছে তাদের নাম বাড়তি অংশ। এই বাড়তি অংশগুলোকে আমরা বিভিন্ন নামে সংজ্ঞায়িত করি, কখনো অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন। আমি চাচ্ছি সেগুলো না বুঝেও যেন আপনি অনুবাদ করতে পারেন। তাহলে আমরা সহজ মনে কি বুঝলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আমার বাড়তি অংশ আছে দুইটা। আমি কোনো প্যারা না নিয়ে সবগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করব। আবার যদি আমি ভাবি যেহেতু বাড়তি অংশ দুইটা আছে, সাবজেক্টের আগে একটা আর পরে একটা, তাহলে যে অংশটা সাবজেক্টের আগে আছে ওইটা আমি সাবজেক্টের আগেই বসাই দেই, সমস্যা নেই তো। তাহলে কি আছে আগে, একটা সময় আছে, এই বিপ্লব চলাকালে। আচ্ছা, তাহলে আমি লিখে দিলাম যে ডিউরিং দ্য রেভলিউশন, বিপ্লব চলাকালে। মনে রাখবেন সাবজেক্টের আগে যদি আপনি কিছু লিখেন তাহলে একটা কমা চিহ্ন দিতে হবে। সাবজেক্টের আগে যদি কোনো বাড়তি অংশ লিখেন, কোনো ফ্রেজ লিখেন, তাহলে ওই ফ্রেজটার পরে কমা দিয়ে সাবজেক্ট লিখতে হবে। ওকে, তার মানে আমার এই জিনিসটাও সমাধান হয়ে গেল। বাহ, বেঁচে গেলাম। During the revolution, countries youth ensured the participation of all level people in the movement. সব লেখা শেষ, আর একটা বাড়তি অংশ আছে। ওকে, ওটাকে আপনি লিখে দেন বাক্যের শেষে, বাট কিভাবে লিখবো? পেছন দিক থেকে লিখবো, পেছন দিক থেকে লিখবো। তাহলে আমার পেছনের শব্দটা কি আছে? মাধ্যমে। তাহলে আমি মাধ্যমের ইংলিশটা লিখে দিব। আপনারা যারা বুঝেন নাই তাদেরকে আমি আরেকবার বুঝাতে চাই। দেখেন, আমরা প্রথমে আগে বাক্যের সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টটা ছিল, আমি আরো একবার বুঝাবো, আমি জানি এখানে অনেকের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি আরেকবার বুঝাবো। সেটা হলো, যদি কোনো বাংলা বাক্যকে আমরা ইংলিশে অনুবাদ করতে যাই, প্রথমে আমরা কনজাংশন গুলো মার্ক করব। এই পুরো বাক্য জুড়ে আমাদের কনজাংশন আছে একটাই, সেটা কি? যা। তার মানে আমরা বাক্যটাকে দুই ভাগে ভাগ করলাম, যায়ের আগে একটা, যায়ের পরে একটা। এখন যায়ের আগে যে অংশটুকু আছে এই অংশটুকুর আমরা আগে ভার্ব খুঁজে বের করছি। আমাদের ভার্ব কোনটা ছিল? ভার্ব ছিল নিশ্চিত করেছিল, এটা হলো আমার ভার্ব। এখন যদি প্রশ্ন করি কি নিশ্চিত করেছিল, উত্তর হলো আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণকে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে সেটা হলো অবজেক্ট। আর যদি বলি কে নিশ্চিত করেছিল, উত্তর হলো দেশের যুব সমাজ। আর কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদেও এই বাক্যে অনেক কিছু বাকি আছে, আর এটা তো আমরা এখন লিখবই না, আমাদের কাজ হলো যায়ের আগেরটুকু নিয়ে ভাবা। তো এই আগের অংশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদেও অনেক কিছু বাকি আছে। তো আমি বলি কি, আপনার কাজ হলো আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ইংলিশ করা, বাকিগুলো নিয়ে পরে ভাববেন। ঝটপট আমরা দেখে নেই, আমার সাবজেক্ট কি? দেশের যুব সমাজ। তো আমি দেশের যুব সমাজের ইংলিশ লিখে দিলাম যে কান্ট্রিজ, দেশের ইউথস বা ইউথ সোসাইটি, যুব সমাজ। এবার আমার ভার্ব হলো কি? নিশ্চিত করেছিল, মানে এনশিওরড, নিশ্চিত করেছিল। এবার অবজেক্ট কি যেন? আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ। অবজেক্টটা সাইজে বড়, যখনই কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট হবে বা কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট হবে, ওই ফ্রেজটাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। আচ্ছা, তাহলে আগে অংশগ্রহণের ইংলিশ আমি লিখবো। অংশগ্রহণ করার ইংলিশ পার্টিসিপেট, বাট এখানে বলছে অংশগ্রহণ, তার মানে পার্টিসিপেশন। তাহলে আমি লিখলাম যে পার্টিসিপেশন, অংশগ্রহণ। ওকে, অংশগ্রহণের পরে মানে এর আগে ছোট্ট করে আছে র, পেছন দিক থেকে আসবো, এই র এর ইংলিশ আমি দিলাম অফ। এবার সকল শ্রেণীর মানুষ, এই ইংলিশ আমি দিলাম অল ক্লাস পিপল বা অল লেভেল পিপল। যেহেতু সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ, তাই এটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই এখানে দা দিতে হবে, মানে দ্য পার্টিসিপেশন অফ অল লেভেল পিপল। আচ্ছা, এবার সকলের আগের শব্দটা কি? আন্দোলনে, মানে আন্দোলনের মধ্যে অংশগ্রহণ। তাহলে আমি লিখবো ইন দা মুভমেন্ট। তাহলে আমার আরেকবার বুঝে নেন, এখানে আমার সাবজেক্টটা হলো কান্ট্রিজ ইউথ, ভার্ব হলো এনশিওরড, আর অবজেক্ট হচ্ছে দ্য পার্টিসিপেশন অফ অল লেভেল পিপল ইন দ্য মুভমেন্ট। পেয়ে গেলাম। তো আমি এটাই বলছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন লেখা শেষ, তখন আপনি চোখ খুলে দেখবেন বাক্যে আর কি বাকি রইল। আমরা দেখতেছি বাক্যে দুইটা টুকরা বাকি আছে। সাবজেক্টের আগে একটা টুকরা আছে, মানে অতিরিক্ত অংশ, আর সাবজেক্টের পরে একটা এরকম অতিরিক্ত অংশ আছে। কোনো প্যারা নেওয়ার দরকার নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে অতিরিক্ত অংশ যা আছে সবগুলো আপনি বাক্যের শেষে লিখে দিবেন, একদম পেছন দিক থেকে অনুবাদ করে করে লিখে দিবেন। মানে এই অংশটার ইংলিশ আমরা বাক্যের শেষে লিখে দেবো পেছন দিক থেকে। আবার আপনি চাইলে বাক্যের প্রথমেও লিখতে পারেন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে যে অতিরিক্ত অংশগুলো থাকে, ওই অতিরিক্ত অংশটাকে বাক্যের আগেও লেখা যায়, বাক্যের পরেও লেখা যায়।
আর এমন যদি হয় যে অতিরিক্ত অংশ আছে দুইটা, তাহলে আপনি ভাগ করে নিতে পারেন। একটা অংশ দিবেন সাবজেক্টের আগে, আর একটা অংশ দিবেন অবজেক্টের পরে, মানে বাক্যের শেষে, তাহলে একটা ব্যালেন্স থাকে। যদি আপনি বলেন যে না ভাই আমি দুইটাই দিব বাক্যের শেষে, তবুও হবে। না ভাই আমি দুইটাই দিব বাক্যের আগে, তবুও হবে। কিন্তু অনুপাত একটা আর্ট, শিল্প, এই জন্য দুইটা অতিরিক্ত অংশ থাকলে একটা দিবেন সাবজেক্টের আগে, একটা দিবেন অবজেক্টের পরে, তাহলে দুই দিকে ব্যালেন্স ঠিক থাকবে। ওকে, তাই করি তাহলে। তাহলে আমার প্রথম অংশটা কি আছে, এই বিপ্লব চলাকালে, তার মানে আমি এই অংশটুকুর ইংলিশ সাবজেক্টের আগে দিয়ে দিব। তাহলে আমি এখানে লিখবো ওই যে কোনো অতিরিক্ত অংশ তো পেছন দিক থেকে লিখতে হবে, তাহলে চলাকালে, এর জন্য আমি একটা প্রেপোজিশন দিলাম ডিউরিং। কি দিব আমি, ডিউরিং। চলাকালে বুঝালে ডিউরিং। আচ্ছা, চলা আর কালে একসাথে দেওয়ার দরকার নেই, মানে চলাকালে, আচ্ছা ডিউরিং। এবার এই বিপ্লব, তাহলে আমি লিখলাম ডিউরিং দা রেভলিউশন, ডিউরিং দা রেভলিউশন, মানে বিপ্লব চলাকালে। এখন একটা কমা চিহ্ন দিতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে যদি আপনি কোনো বাড়তি অংশ লিখেন, তাহলে আপনাকে একটা কমা চিহ্ন দিতে হবে। যদি আপনি দুইটা অংশও লিখেন, দুইটার পরে একবারই কমা দিবেন। যদি সাবজেক্টের আগে আপনি 200টা অংশ লিখেন, 200টা লিখার পর কমা একবারই দিবেন। আচ্ছা, একটা অতিরিক্ত অংশ কাহিনী হয়ে গেল। এবার আরেকটা অতিরিক্ত অংশ আছে, সেটা কি, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমগুলি কার্যকরভাবে ব্যবহার করে গণ আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা লিখবো কোন দিক থেকে, পেছন দিক থেকে লিখবো। আচ্ছা, তাহলে আমার পেছনের শব্দটা কি, মাধ্যমে। মাধ্যমের ইংলিশ হচ্ছে বাই অথবা থ্রু, তো আমি লিখলাম থ্রু অথবা বাই লিখতে পারি, মাধ্যমে। আচ্ছা, এবার মাধ্যমের আগের শব্দটা কি, দেওয়া। তবে দেওয়া এখানে কোনো আলাদা শব্দ না, ছড়িয়ে দেওয়া হলো একটা ওয়ার্ড। আচ্ছা, ছড়িয়ে দেওয়ার ইংলিশ আমরা কি জানি, স্প্রেড। আপনি স্প্রেডই লিখেন। তাহলে আমি এখন স্প্রেড লিখতে গিয়েও পারতেছি না, কারণ থ্রু বা বাই হলো একটা প্রেপোজিশন, আর আমরা ছোট্টবেলা থেকে জানি প্রেপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর টু বাদে অন্য সকল প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। এই জন্য আমাকে লিখতে হবে স্প্রেডিং, ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। ওকে, ছড়িয়ে দেওয়ার ইংলিশ যখন হলো, তখন হচ্ছে বার্তা। আচ্ছা, তাহলে বার্তার ইংলিশ আমি লিখবো মেসেজ। আচ্ছা, আমি লিখে দিলাম মেসেজ, বার্তা। ওকে, বার্তার আগের শব্দটা কি, গণ আন্দোলন। তাহলে আমি লিখবো যে গণ আন্দোলন, তাহলে এই যে এই এর ইংলিশ আগে লিখে দিব অফ, মেসেজ অফ। এবার গণ আন্দোলনের ইংলিশ আমি লিখে দিলাম ম্যাস রেভলিউশন, দা ম্যাস রেভলিউশন, গণ আন্দোলন। ওকে, যেহেতু নির্দিষ্ট করে গণ আন্দোলনের বার্তা বলছে, তাহলে এখানে দা লিখতে হবে। তার মানে কি, দা মেসেজ অফ দা ম্যাস রেভলিউশন। এখানে ম্যাস রেভলিউশনের সামনে দা দিলাম, কারণ 2024-এর গণ অভ্যুত্থান একটাই হয়েছে, এই জন্য দা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার কি হলো, দা মেসেজ অফ দা ম্যাস রেভলিউশন। আচ্ছা, আমরা চাইলে এই দা 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 না করে আমরা এটাকে আরো ছোট্ট করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমরা এত কিছু না লিখে আমরা সহজ করে লিখতে পারি যে স্প্রেডিং, খেয়াল করেন, the mass revolutions, apostrophe ds, মেসেজ। তাহলে আরো স্মার্ট হচ্ছে, স্মার্টার হয়ে যাচ্ছে, আপনাকে দুইবার দা লিখতে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, লিখে ফেললাম মাধ্যমে ছড়িয়ে দেওয়া গণ আন্দোলনের বার্তা। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম ওটা কি ভুল ছিল, একদমই না। আপনার চেষ্টা করবেন ওয়ার্ড কমানোর, তাই এটা দিলাম। এবার গণ আন্দোলনের আগের শব্দটা কি, ব্যবহার করে। করে নরমালি ব্যবহার করার ইংলিশ ইউজ, কিন্তু যখন দেখবেন ক্রিয়ার সাথে এ বা ইয়ে আছে, এ বা ইয়ে ব্যবহার করে, খেয়ে, জেনে, নেচে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমি লিখবো ইউজিং, ব্যবহার করে। এখানে ভাবতেছেন বাই দেওয়ার কথা, বাই দেওয়ার দরকার নেই। ক্রিয়ার সাথে এ বা ইয়ে থেকে শুধু আইএনজি, ইউজিং, ব্যবহার করে। কি ব্যবহার করে, কার্যকর ভাবে ব্যবহার করে। আচ্ছা, তাহলে ইউজিং ইফেক্টিভলি, ইফেক্টিভলি। ওকে, এবার কার্যকর ভাবের আগের শব্দটা কি, সামাজিক মাধ্যম আর ডিজিটাল প্ল্যাটফর্ম। কার কথা আগে বলছে, আগে বলছে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা। ওকে, তাহলে আমরা আগে লিখব যে ডিজিটাল প্ল্যাটফর্মস, আগে আমরা লিখব ডিজিটাল প্ল্যাটফর্মস। ওকে, লিখলাম ডিজিটাল প্ল্যাটফর্ম। ও এর জন্য আমরা লিখলাম অ্যান্ড। এবার সামাজিক মাধ্যমগুলি,
তার মানে সোশ্যাল মিডিয়া। মিডিয়া নিজেই প্লুরাল নাউন, তাই আর মিডিয়াস লেখা যাবে না। মিডিয়াম হলো সিঙ্গুলার, মিডিয়া হচ্ছে প্লুরাল। তাহলে কি লিখছি? ইউজিং ইফেক্টিভলি ডিজিটাল প্ল্যাটফর্মস এন্ড সোশ্যাল মিডিয়া। আমি জানি আপনাদের এই ইফেক্টিভলি শব্দটার দিকে চোখ পড়ে গেছে, কারণ আপনারা নিজেরাও দেখতেছেন এই শব্দটা এখানে মানানসই হচ্ছে না। তার মানে কেন মানানসই হবে না? আপনি তো বলছেন পেছন দিক থেকে লিখতে, আমরা তো পেছন দিক থেকে লিখছি, ব্যবহার করা তারপর কার্যকর ভাবে। কথা সত্য, কিন্তু অনুবাদ নিয়ম দিয়ে তো চলে না, অনুবাদ এটা সৌন্দর্য। তার মানে ইফেক্টিভলি শব্দটা একটা অ্যাডভার্ব, আমরা যদি এটাকে এইখানে না দিয়ে বাক্যের শেষে দেই তাহলে ভালো শোনায়। কিংবা আমরা চাইলে ইউজিং এর আগে লিখতে পারি বা শেষে দিতে পারি। যদি আমরা এখানে এটা না রেখা এভাবে লিখি, ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইফেক্টিভলি, দেখেন আগের থেকে পড়ে শান্তি পাওয়া যায়। রাইটিং এ আপনাকে শান্তিটা খুঁজতে হবে যে পাঠক কোথায় শান্তি পাবে। আচ্ছা, তার মানে এটা এখানে লিখলে কি ভুল হতো? খুব না, ভুল হতো না, বাট সাউন্ডস গুড হচ্ছে না। আচ্ছা, যাই হোক, ভুলে যাবেন না, আমরা প্রথমে সাবজেক্ট লিখছি কান্ট্রিজ ইউথ, ভার্ব লিখেছি এনশিওরড, অবজেক্ট লিখেছি দ্য পার্টিসিপেশন অফ অল লেভেল পিপল ইন দ্য মুভমেন্ট, তারপরে বাকি অংশটুকু লিখেছি থ্রু স্প্রেডিং দ্য ম্যাস রেভলিউশনস মেসেজ ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইফেক্টিভলি। ওকে, আরেকটা বাড়তি অংশ ছিল এই বিপ্লব চলাকালে, তাই আমরা লিখছি ডিউরিং দ্য রেভলিউশন। তার মানে আমরা বলতে পারি যে আমাদের জায়ের আগে যে অংশটুকু ছিল এই অংশটুকু আমরা সফলভাবে লিখেছি, সুতরাং আমি এটাকে কেটে দিলাম। এখন আমাদের কাজ হলো জায়ের পরে যে অংশটুকু আছে সেইটুকু অনুবাদ করা, তার আগে আমরা সবকিছু লিখে ফেলছি। ওকে, তাহলে যা এর ইংলিশ আমরা লিখবো এখন। যা এর ইংলিশ হচ্ছে হুইচ অথবা দ্যাট। ধরেন আমি হুইচ অথবা দ্যাট যে কোনো একটা লিখলাম আমি যে কোনো একটা নিব পরে। এবার আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে হবে। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো ভূমিকা রাখে, এটা ভার্ব। অবজেক্ট কোনটা? কি ভূমিকা রাখে? উত্তর হলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর বাকিগুলো অতিরিক্ত অংশ। এখন যদি আমি প্রশ্ন করি কে ভূমিকা রাখে, উত্তর কিন্তু আসে যা। তার মানে এই মুহূর্তে যাটাই সাবজেক্টের কাজ করে। মনে রাখবেন, যায়ের ইংলিশ হুইচও হয় দ্যাটও হয়, কিন্তু হুইচ সাবজেক্টের কাজ করে আর দ্যাট অবজেক্টের কাজ করে। এই জন্য যা যেহেতু এখানে সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট হিসেবে হুইচ নিব, কারণ হুইচ সাবজেক্টের কাজ করে আর দ্যাট অবজেক্টের কাজ করে, তাহলে আমি এখানে হুইচ লিখব। আচ্ছা, এবার ভার্ব ভূমিকা রাখার ইংলিশ হচ্ছে প্লে। ওকে, তাহলে আমরা লিখব যে প্লে। এখন একটা বিষয় হচ্ছে, আগের ক্লোজটা পাস্ট টেন্সে হলো, পরেরটা প্রেজেন্ট টেন্স বড্ড বেমানান, এটাকে আমি পাস্ট করে দেই। হুইচ প্লেড, যা ভূমিকা রাখে, এখানে প্রেজেন্ট বললেও পাস্ট হলো প্লেড। এবার কি ভূমিকা রাখে? যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, তাহলে হুইচ প্লেড আ সিগনিফিকেন্ট রোল। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি রোলটা পাইলেন কই, এখানে তো ভূমিকা বলা নাই, এটাকে আপনার ধরে নিতে হবে। তাহলে হুইচ প্লেড আ সিগনিফিকেন্ট রোল। আচ্ছা, এখন যদি বলেন যে আমি যদি প্লেট না দিয়ে কন্ট্রিবিউট লিখতে পারেন, ভূমিকা রাখলেই হলো। তাহলে সাবজেক্ট হলো হুইচ, ভার্ব হলো প্লেট, অবজেক্ট হলো সিগনিফিকেন্ট রোল। এবার বাকি অংশটুকু লিখে দিব পেছন দিক থেকে অনুবাদ করে, পরিবর্তনে মানে পরিবর্তন করতে। তাহলে আমি লিখে দিব যে টু চেঞ্জ, পরিবর্তন করতে। কি পরিবর্তন করতে? সরকারের নীতি, দা গভর্নমেন্টস পলিসিস। হয়ে গেল আমার সেন্টেন্সটা। ডিউরিং দ্য রেভলিউশন কান্ট্রিজ ইউথ ensured the participation of all level people in the movement through spreading the mass revolution's message using digital platforms and social media effectively, which played a significant role to change the government's policies. So, কেমন লাগলো এই বাক্যটি? আপনারা জানাবেন চ্যাট বক্সে কিংবা কমেন্ট বক্সে। যারা এখনো লিখতে পারেননি তারা একটু এটা চটপট এটা স্ক্রিনশট নিয়ে দেন। আমরা এবার পরের বাক্যে যাব। ঘড়ির দিকে তাকাবো না, তাকাবো কপালের দিকে।
কারো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে পারেন, কোথাও কি অসুবিধা আছে না বোঝার মতো? স্যার এই ব্যাপারটা তার পার্টিসিপেশন এটা একজন একজন করে। টু পার্টিসিপেট দিই তাহলে কি ভুল হবে? টু পার্টিসিপেট মানে এনশিওর দ্য পার্টিসিপেশনের জায়গায় টু পার্টিসিপেট, তাই তো? জি স্যার। ভুল না, দুর্বল হয়ে যায়। কারণ এনশিওর তো একটা ট্রানজিটিভ ভার্ব, তারপরে তো একটা অবজেক্ট দরকার। আর আমার এখানে অবজেক্ট স্পষ্টভাবে দেওয়াই আছে যে অংশগ্রহণ। অংশগ্রহণ করতে যদি বলতো তাহলে আমরা টু পার্টিসিপেট দিতাম। সেদিক থেকে আমি রিকমেন্ড করব প্রয়োজন নাই, দুর্বল হয়ে যাবে। ভোকাবুলারি মিনিং জানে না, তার জন্য ব্যবস্থা আছে, আয়োজন আছে। গরম গরম খাবার আছে, একটু পরেই দিব, অপেক্ষা করে। এটা হয়ে গেল। স্যার বলেন স্যার। ভোকাবুলারির ব্যবস্থা আছে একটু পর। আচ্ছা শোনেন, চাকরি কে পাবেন কে পাবেন না আমি জানি না, তবে আমি এইটুকু জানি আপনারা যে রিটেন প্রিপারেশন নেয়ার জন্য আসছেন, এই সাহস দেশের সবার হয় না। সবাই প্রিলি প্রস্তুতি নেয়, রিটেন প্রিপারেশন নিবে এরকম স্টুডেন্ট কয়জন আছে? তো এই দিক থেকে শুকরিয়া আদায় করেন যে আপনাদের সেই সাহসটুকু আছে। আল্লাহ ভরসা, দেখা যাক, সবকিছুই আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা না, সবকিছুই আল্লাহ ভরসা। এবার আমরা এই বাক্যটা একটু দেখব। বরাবরের মতো কথা একটাই, যে কোনো বাংলা বাক্য অনুবাদ করতে গেলে যদি বাক্যটি এক্সট্রা লং বা লং সেন্টেন্স হয়, আমরা আগে বাক্যটাকে সেকশন দিব বা ভাগ করে নিব। বাক্যের কোথায় কোথায় কনজাংশন আছে আমরা সেই কনজাংশন গুলো খুঁজে খুঁজে আগে বের করব, এটাই আমাদের প্রথম কাজ। আমরা এই বাক্যটা পড়লে দেখতে পাচ্ছি যে দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আবু সাইদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা প্রমাণ করলো যে, এই যে একটা কনজাংশন, আমরা এখানে থেমে গেলাম। 1971 সালে পাকিস্তান কর্তৃক সৃষ্ট বৈষম্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করতে আমাদের মহান মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোনো ভুল করেনি, বরং এই বরং একটা কনজাংশন আমরা এখানে দিলাম একটা স্টেশন, বরং আমাদেরকে একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। এরকম যখন কোনো লং সেন্টেন্স আমরা পাবো, আমরা ওই সেন্টেন্সের কোথায় কোথায় কনজাংশন আছে সেখানে সেখানে আমরা একটা করে স্টেশন দিব, মানে যাত্রা বিরতি করব। তার মানে আমরা এখন এই বাক্যের সবকিছু নিয়ে ভাববো না, আমরা এই জের পরে যে অংশটুকু আছে আমি এটাকে কেটে দিলাম এই মুহূর্তের জন্য, এদিকে আমরা এখন তাকাবো না। আমাদের কাজ হলো এখন জের আগের অংশটুকু নিয়ে ভাবা। এখন জের আগে যে অংশটা, এটাকে আমরা একটা বাক্যই ধরে নিলাম, ক্লোজ না, যেটা আস্ত একটা বাক্য। এবার যে কোনো বাক্য অনুবাদ করতে গেলে প্রথমে খুঁজে বের করতে হয় ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। তাহলে আমাদের ভার্ব অনেক থাকতে পারে, বাট আমাকে পূর্ণাঙ্গ ভার্ব, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে প্রমাণ করলো, এটা আমার ভার্ব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে সাবজেক্ট কে, কে প্রমাণ করলো, কে কে প্রমাণ করলো, কে? উত্তর করেন, কে প্রমাণ করলো? রাইট, আবু সাইদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা। এই পুরো অংশটাই হলো বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং আমরা অবজেক্টও পেয়ে গেলাম। এখন আমরা অবজেক্টটা পাবো কিভাবে? আমি যদি প্রশ্ন করি যে এরা আবু সাইদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা, এটা হলো আমার সাবজেক্ট। এবার ভার্ব হলো প্রমাণ করলো। এখন যদি আমি প্রশ্ন করি যে এরা কি প্রমাণ করলো, উত্তর করেন তো কি প্রমাণ করলো? আমি কিন্তু যেগুলো কেটে দিয়েছি সেগুলো করা যাবে না, যেগুলো কেটে দিয়েছি সেগুলো করা যাবে না। তাহলে বলেন কি প্রমাণ করলো? আসলে কি এটা উত্তর আসে? আমি যদি প্রশ্ন করি, ঠান্ডা মাথায় ভাবেন, আমি যদি প্রশ্ন করি এরা কি প্রমাণ করলো, এর উত্তর কি আসে? দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে এটা কি আসে? কি বলেন? আমি যদি বলি আমি অঙ্কটি প্রমাণ করলাম, কে প্রমাণ করলো? আমি। কি প্রমাণ করলাম? অঙ্কটি।
আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করলে কি কোনো উত্তর আসে, ইয়েস অর নট? ওকে, দ্যাটস ফাইন। তার মানে আমরা যদি এখানে প্রশ্ন করি কি প্রমাণ করলো, কোনো উত্তর আসে না, তার মানে আমার প্রথম বাক্যটার কোনো অবজেক্ট নাই, তাতে কোনো দুঃখ নাই। বাক্য হওয়ার জন্য অবজেক্ট জরুরি না, বাক্য হওয়ার জন্য সাবজেক্ট জরুরি না, বাক্য হওয়ার জন্য জরুরি হলো ভার্ব। অবজেক্ট নাই তাতে কিছু নাই, আপনি সাবজেক্ট লিখেন আর ভার্ব লিখেন, পরেরটা পরে দেখা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমার সাবজেক্ট কি? আবু সাঈদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা। সাবজেক্ট যখন সাইজে বড় হয় মানে কয়েকটা শব্দ মিলে, বা অবজেক্ট যখন সাইজে বড় হয় মানে কয়েকটা শব্দ মিলে অবজেক্ট, একে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। আচ্ছা, তাহলে আমি লিখবো দা সাহসী তরুণ। মনোযোগ দিয়ে সবাই শুনবো এবং দেখবো। তাহলে আমি লিখলাম দা সাহসী তরুণ, তাহলে হচ্ছে দা ব্রেভ বা কারেজিয়াস, সাহসী তরুণ, ইউথ, তরুণ। আচ্ছা, এবার সাহসী তরুণের আগে আছে মতো, মতোর জন্য আমি দিলাম লাইক। এবার দুইজনের নাম বলছে আবু সাইদ এবং মুগ্ধ, তাই আমি আগে আবু সাইদের ইংলিশ লিখে দিব, কারণ আবু সাইদের কথা আগে বলা আছে, আবু সাইদ। অ্যান্ড মুগ্ধ, মুগ্ধর ইংলিশ আমি লিখে দিলাম মুগ্ধ। এখানে স্পেলিং মিস্টেক হতে পারে, তারা এখন শহীদ, তাদের নামের বানানে সতর্ক হওয়া উচিত, তবে আমি লিখলাম আপাতত এইটা। দা ব্রেভ ইউথস লাইক আবু সাইদ অ্যান্ড মুগ্ধ। আবু সাইদ এবং মুগ্ধর মতো সাহসী তরুণরা আমার বাক্যের সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব দরকার। ভার্ব হলো প্রমাণ করলো। তার মানে নরমালি প্রমাণ করার ইংলিশ আপনি যা জানেন তাই লিখেন। কি জানেন? প্রুভ না? প্রুভ লিখবো আমরা। তাহলে প্রুভ থেকে প্রুভড, প্রমাণ করলো। ওকে, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এখন কি প্রমাণ করলো? অবজেক্ট দরকার, কিন্তু অবজেক্ট নাই। তবে অবজেক্ট না থাকলেও বাড়তি একটা অংশ আছে, তাহলে ওকে ফাইন। আপনার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে অনুবাদ করা, এরপর বাকি যে অংশটুকু আছে সেটা অনুবাদ করবেন। তো আমাদের এখন অবজেক্ট নাই ভাই, এতে আমার তো কোনো কিছু করার নাই, অবজেক্ট নাই, আমি এখন বাকি অংশটুকু লিখব। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব বাদে বাকি অংশগুলোকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। আচ্ছা, তাহলে আমার পেছনের পার্টটা কি আছে? মধ্য দিয়ে। ওকে, তাহলে মধ্য দিয়ে ইংলিশ হচ্ছে থ্রু, থ্রু, মধ্য দিয়ে। আচ্ছা, এবার মধ্য দিয়ে আগের শব্দটা কি? উৎসর্গ করা। উৎসর্গ করার ইংলিশ হলো স্যাক্রিফাইস। তো আমি স্যাক্রিফাইস জিং লিখলাম। কেন? কারণ প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে ফাইন, উৎসর্গ করা। এবার জীবন। আচ্ছা, কার জীবন? তাদেরই জীবন। তাহলে আমি লিখে দেই যে দেয়ার লাইফস। ওকে, এখন যদি আপনি বলেন যে না ভাই ওখানে শুধু জীবন বলছে, আপনি দেয়ার কেন দেবেন? সমস্যা নেই, আপনি শুধু লাইফসই লিখতে পারেন। আচ্ছা, জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। এবার জীবনের আগের শব্দটা কি? স্বার্থে। ওকে, তাহলে আমি লিখলাম ফর দা ইন্টারেস্ট, স্বার্থে। অনেকভাবে স্বার্থকে লেখা যায়, আমি ফর দা ইন্টারেস্ট লিখলাম। এবার র এর ইংলিশ দিলাম অব। এবার কার স্বার্থে? দেশ ও দেশের মানুষ। আগে দেশ, তারপর দেশের মানুষ। তার মানে আমি লিখবো অব দা কান্ট্রি, দেশ, ও অ্যান্ড দেশের মানুষ। তার মানে কান্ট্রিজ, কান্ট্রিজ পিপল। ওকে, আমার বাক্যের প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেছে। এখন আমি প্রথমটাকে কেটে দিলাম, ওটা হয়ে গেছে তো। এখন আমাদের ধ্যান জ্ঞান হচ্ছে জের পরে যে অংশটুকু আছে, জের পরের অংশটুকু নিয়ে আমরা কাজ করব। এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, একসাথে সব চাপ জীবনে নেওয়া যাবে না। তাহলে আমরা কি করলাম? আমরা এই অংশটুকু অনুবাদ করে ফেলছি, এটাকে আমি কেটে দিলাম। এখন আমার কাজ হলো জে থেকে শুরু করে হচ্ছে যে আমি এই বরং এর আগ পর্যন্ত এইটুক নিয়ে ভাববো। বরং এর পরেরটাকেও আমি কেটে দিলাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখন জে থেকে ভুল করেনি পর্যন্ত এইটুকু অনুবাদ করা, এই ক্লোজটা অনুবাদ করা। তার মানে এখানে গিয়ে আমরা আবার ভার্ব খুঁজবো, আমরা সাবজেক্ট খুঁজবো, আমরা অবজেক্ট খুঁজবো। তার আগে আমি জের ইংলিশটা লিখে নেই, দ্যাট। ওকে, এখন আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে হবে। তাহলে আমার আগে ভার্ব খুঁজতে হবে, ভার্ব খুঁজলে সব পাওয়া যাবে। ভার্ব হলো ভুল করেনি, মানে করেনি, করেনি, এটা হলো ভার্ব। আচ্ছা, এবার যদি বলি কি করেনি, উত্তর হলো কোনো ভুল। তাহলে এই কোনো ভুলটা হলো অবজেক্ট। তাহলে করেনি হচ্ছে ভার্ব আর কোনো ভুল হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি কে কোনো ভুল করেনি, উত্তর হলো আমাদের মহান মুক্তিযোদ্ধারা কোনো ভুল করেনি।
তার মানে এই অংশটুকু হলো আমার সাবজেক্ট। ওকে ফাইন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশগুলো আছে ওগুলোর পেইন এখন মাথায় নিবেনই না। আগে আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্টের ইংলিশটা শান্তি মতো লিখেন। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে আমাদের মহান মুক্তিযোদ্ধারা। আচ্ছা, আমি আগে এইটুকু ইংলিশ লিখবো যে আওয়ার আওয়ার গ্রেট লিখতে পারি। ওকে, গ্রেট লিখতে পারি। এবার মুক্তিযোদ্ধারা মানে ফ্রিডম ফাইটার্স। আপনি হিরোইক লিখতে পারেন, অনেক কিছুই লেখা যাবে। আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার্স, আমাদের মহান মুক্তিযোদ্ধারা। আমরা সাবজেক্ট পেয়েছি, এবার আমার কি ভার্ব নিতে হবে। ভার্ব কোনটা? ভার্ব হলো করেনি। তাহলে বাক্যটা না বোধক, অতীতকাল, পাস্ট টেন্স কিন্তু না বোধক। তাহলে আমাকে ডিড নট লিখতে হবে। আচ্ছা, তো আমি লিখলাম ডিড নট। আচ্ছা, এবার করার ইংলিশ হচ্ছে ডু, এবার ভুলের ইংলিশ হচ্ছে মিস্টেক। তাহলে এনি মিস্টেক, ডিড নট ডু এনি মিস্টেক, কোনো ভুল করেনি। হয়েছে, কিন্তু হয়েছে, ভুল বলতে পারবেন না। এখন আপনি যদি বলেন যে না আমি এভাবে না লিখে যদি এভাবে লিখি, আমি লিখি যে আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার্স মেড নো মিস্টেক। আমি যদি মিস্টেকের সামনেই নো দেই তাহলে তো আমার আর ডিড নট লেখার প্রয়োজন নেই। আগে থেকে বাক্যটা ছোট হয়েছে না? যখন আপনি শব্দ কমাতে পারবেন মানে বাক্যের ফ্যাট কমে গেল। আর বাক্যের ফ্যাট কমলে বাক্য তেমনই সুন্দর যেমন আপনার ফ্যাট কমলে আপনি সুন্দর। সো ফ্যাট কমাতে হবে। তাহলে আমরা কি লিখলাম? আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার্স মেড নো মিস্টেক। তাহলে আমার সাবজেক্ট পাইলাম আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার্স, ভার্ব পাইলাম মেড, অবজেক্ট পাইলাম নো মিস্টেক। তাহলে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুবাদ করা প্রথম টার্গেট শেষ, পূরণ। এখন কি? এখন ওই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাদ বাকি যত অংশ আছে সেগুলোকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করতে পারেন। আপনি চাইলে কিছু অংশ আগে লিখতে পারেন, কিছু অংশ পরে লিখতে পারেন। আবার চাইলে একদম পেছন দিক থেকে শুরু করে যা ফের 14 গোষ্ঠী লিখে দিবেন ইংলিশে। কি বলছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশগুলো আছে এগুলোর কিছু অংশ সাবজেক্টের আগে, কিছু অংশ অবজেক্টের পরে দিতে পারেন। অথবা আপনি এত প্যারা নিতে না চাইলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখার পর ওই বাক্যের বাদ বাকি আর যা আছে সেগুলোকে আপনি পেছন দিক থেকে লিখবেন। বাকি আমার কি আছে? আর 1971 সালে পাকিস্তান কর্তৃক সৃষ্ট বৈষম্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করতে, এই অংশটা বাকি আছে। আর কি বাকি আছে? মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এইটা বাকি আছে। ওকে ফাইন, আমি সবকিছু লিখবো পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি? পেছনের পার্টটা হলো অংশগ্রহণ করে। আচ্ছা, মানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। আচ্ছা, তাহলে আমরা চাইলে এখানে থ্রু শব্দটা লিখতে পারি, লিখলে ভালো হয়, না লিখলেও চলবে। এবার অংশগ্রহণ করার ইংলিশ হচ্ছে অনেক কিছু, জয়েন, পার্টিসিপেট বা টেক পার্ট। তো আমি লিখলাম টেকিং পার্ট, অংশগ্রহণ করার মধ্য দিয়ে। আপনি থ্রুটা না লিখলেও চলতো। আচ্ছা, ওকে, অংশগ্রহণ করে। এবার কোথায়? মহান মুক্তিযুদ্ধে, ইন দা গ্রেট লিবারেশন ওয়ার্স, ইন দা গ্রেট লিবারেশন ওয়ার্স। তাহলে ইন দা গ্রেট লিবারেশন ওয়ার, মহান মুক্তিযুদ্ধ। আচ্ছা, এইটুকু হয়ে গেল। মানে আমার খুচরা অংশ বাকি ছিল এইটুকু, আরো একটা অংশ বাকি আছে। ফাইন, ওটা আপনি লিখেন পেছন দিক থেকে। তাহলে এবার মুক্ত করতে, যখনই দেখবেন কোনো বাংলা ক্রিয়ার সাথে তে বিভক্তি থাকবে তখনই টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ হবে। তাহলে মুক্ত করতে তার মানে টু মুক্ত, এভাবে আমাকে লিখতে হবে যে টু ফ্রি। ওকে, মুক্ত করতে অনেক কিছু লেখা যেতে পারে, কারণ আমি ফ্রি লিখলাম। আপনি সেভও লিখতে পারেন, এসকেপও লিখতে পারেন, আপনার ইচ্ছা। মুক্ত হলেই হলো ভাই, মুক্ত করতে। ওকে, কাকে? উত্তর হলো জনগণকে। আচ্ছা, তাহলে দ্য পিপল দা দিলাম কেন? কারণ নির্দিষ্ট করে একটা এলাকার কথা বলছে, তৎকালীন পূর্ব পাকিস্তানের। এই যে র, এই র এর জন্য দিলাম অফ। তৎকালীন মানে দেন, হ্যাঁ, দেন পূর্ব পাকিস্তান। আর এখানে দা দেওয়া যাবে না, কারণ দেশের নামের পূর্বে দা বসে না। আচ্ছা, ওকে, তাহলে দেন, দেন মানে তখনকার বা তৎকালীন পূর্ব পাকিস্তান। তাহলে আমি লিখলাম যে ইস্ট পাকিস্তান। ইতিহাস ভুলে যাবেন না, প্রতিটা দেশের নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে, তাই বলে পুরনো ইতিহাস ভুলে যাওয়া আমাদের মোটেও উচিত হবে না। নতুন ইতিহাস সযত্নে বইয়ে থাকবে, নতুন প্রজন্ম পড়বে। তার মানে এই না পুরনো ইতিহাস ভুলে গিয়ে নতুন ইতিহাস পড়বে।
এটা যদি কোনো জাতি ভুলে যায় সে জাতির ধ্বংস অনিবার্য। নতুন ইতিহাস রচিত হতে থাকবে, নতুন প্রজন্ম পড়তেই থাকবে, কিন্তু সেটা পুরনো ইতিহাসকে মুছে না। তবে হ্যাঁ, যদি পুরনো ইতিহাসে কখনো বেশি অতিরঞ্জিত হয়ে যায় কিংবা মিথ্যা থাকে, নতুন প্রজন্মের দায়িত্ব সেটাকে কারেকশন করা, বাট সেটাকে ডিলেট করা না। তাহলে আমার বাক্যটা হলো টু ফ্রি দ্য পিপল অফ দেন ইস্ট পাকিস্তান। আমরা পেছন দিক থেকে লিখতেছিলাম, কিন্তু আগে মুক্ত করার ইংলিশ টু ফ্রি, তারপর জনগণ, তারপর পূর্ব পাকিস্তান। এবার কি থেকে, থেকে ইংলিশ দিলাম ফ্রম, থেকে। এবার কি থেকে? উত্তর হলো বৈষম্য থেকে। ওকে, তাহলে ফ্রম দা ডিসক্রিমিনেশনস। স্যার আপনি দা দিলেন কেন? আমি দা দিলাম স্যার এই জন্য, এটা নির্দিষ্ট করে ওই পাকিস্তানিদের বৈষম্যের কথা বলছে। আচ্ছা, ফ্রম দা ডিসক্রিমিনেশন। আমি জানি ডিসক্রিমিনেশন একটা আনকাউন্টেবল নাউন, একে প্লুরাল করা যায় না, তবে আপনি চাইলে এখন এটাকে প্লুরাল করলে ভিন্ন ভিন্ন বৈষম্যকে বুঝাবে। আচ্ছা, করলাম। তাহলে দা ডিসক্রিমিনেশনস, বৈষম্য থেকে। এবার বৈষম্যর আগে কি আছে? সৃষ্ট। তাহলে সৃষ্ট, সৃষ্টর ইংলিশ কি? ক্রিয়েটেড। তো আমি লিখলাম ক্রিয়েটেড। এবার কর্তৃকের ইংলিশ কি? বাই। পেছন দিক থেকে তো আসতেছি, বাই দিলাম। আচ্ছা, এবার কর্তৃকের আগে হলো পাকিস্তান, তাহলে বাই পাকিস্তান। দেশের নামের পূর্বে দা বুঝবে না, তো আমরা লিখবো পাকিস্তান। আচ্ছা, আমরা চাইলে যেহেতু ওটা পূর্ব পাকিস্তান বলছি, এটাকে আমরা পশ্চিম পাকিস্তান যদি বলি তাহলে ভালো হয়, কিন্তু স্যার বাক্যে তো বলা নেই পশ্চিম পাকিস্তান। আপনাকে ধরে নিতে হবে, ওই যে বললাম অনুবাদ একটা সৌন্দর্য, আপনাকে অনেক কিছু বুঝতে হবে। তাহলে আমরা লিখতে পারি বাই ওয়েস্ট পাকিস্তান। ওকে, পশ্চিম পাকিস্তান কর্তৃক। এবার 1971 সালে আমরা লিখবো ইন 1971। ওকে, এখানে অবশ্য ক্রিয়েটেড শব্দটা না লিখলেও চলে, এটা প্রয়োজনই নাই, হুদাই একটা শব্দ, বাদ দিলে আরো ভালো হয়। ওকে, যাই হোক, আমরা দ্বিতীয় অংশটাও লিখে ফেললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সহ লিখে ফেলছি। তার মানে আমাদের এটাও অনুবাদ হয়ে গেল। হ্যাঁ, সবই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো বরং এর পরে যে অংশটুকু আছে, সেই বরং এর পরের অংশটুকুকে আমরা অনুবাদ করে ফেলবো। এই পুরো আস্ত একটা বাক্যকে কিন্তু আপনারা ট্রান্সলেট করে ফেললেন। কেন? ইমাজিন, এগুলো সব অনুবাদ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো বরং থেকে পরেরটুকু নিয়ে ভাবা। আচ্ছা, তো আমি বরং এর ইংলিশ আগে লিখে দিলাম রাদার। বরং আমাদেরকে একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। ওকে, কারা? মুক্তিযোদ্ধারা, তাই না? এটা লিখতে পারলে ভালো হতো, না বলা নাই, আপনি লিখেন। তাহলে আমরা মুক্তিযোদ্ধারা না লিখেও আমরা লিখতে পারি যে দে, বা আমরা লিখতে পারি যে আওয়ার হিরোস, আমাদের হিরোরা, লিখতে পারেন আপনি। আচ্ছা, দে, এটা আমার সাবজেক্ট। এবার আমার ভার্বটা কি? আমার ভার্বটা হলো উপহার দিয়েছিল বা দিয়েছে, এটা আমাদের ভার্ব। গিফট মানে উপহার, গিফট ইজ দ্য নাউন। আর প্রেজেন্ট মানে উপহার দেয়া, আর প্রেজেন্ট হচ্ছে ভার্ব। সুতরাং আমরা এখানে গিফট না লিখে আমরা প্রেজেন্ট লিখতে পারি, যা একটি ভার্বের কাজ করে। সুতরাং আমরা লিখলাম প্রেজেন্টেড। ওকে, উপহার দিয়েছিল। ওকে, কাকে দিয়েছিল? আমাদেরকে, আজ, আমাদেরকে। ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম, আরো একটা অবজেক্ট। কি উপহার দিয়েছিল? একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ। এটা একটা অবজেক্ট, পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে আমরা আগে লিখি বাংলাদেশ, তাহলে আমরা লিখবো বাংলাদেশ। আচ্ছা, এবার কি বলছে? যে ও স্বাধীন বাংলাদেশ, তাহলে আমাকে লিখতে হবে যে অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ। এখন একটু আগেই আপনি বললেন স্যার দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আবার আপনি অ্যান দিচ্ছেন কেন স্যার? কথা আমারও, সেটা কেন হবে? বিষয়টা হলো যে এইখানে আলংকারিক অর্থে একটা অ্যান ব্যবহার করা হয়েছে, যে এটা একটা দেশ, এই অর্থে দেয়া যেতেই পারে এবং দেওয়া উচিত। অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। এবার মুক্ত, মুক্তর ইংলিশ দিলাম কি? ফ্রি। ওকে, এবার কি মুক্ত? বৈষম্য মুক্ত, ফ্রি ফ্রম
বৈষম্য মানে ডিসক্রিমিনেশন। আপনারা চাইলে এই বাক্যটা এভাবেও লিখতে পারতেন, ডিসক্রিমিনেশন ফ্রি বাংলাদেশ। বাক্য হয়ে গেল কিন্তু। The brave youths like Abu Said and Mugdho proved through sacrificing lives for the interest of the country and country's people that our great freedom fighters made no mistake through taking part in the great liberation war to free the people of the then East Pakistan from the discrimination by West Pakistan in 1971. Rather, they presented us an independent Bangladesh free from discrimination. বাক্য কিন্তু সুন্দর হয়ে গেছে, তবে অনুবাদ কোনো নিয়ম মানে না, যেমন প্রেম কোনো জাত মানে না, অনুবাদও কোনো নিয়ম মানে না। আমরা যদি পারি এইখান থেকে যে অংশটুকু আছে, খেয়াল করেন, থ্রু থেকে এই পর্যন্ত যে অংশটুকু আছে, আমি যদি এই অংশটুকুকে কেটে, মানে এই অংশটুকুকে যদি আমি কেটে এখান থেকে কেটে নিয়ে এই জায়গায় মানে বাক্যের শুরুতে বসাই, তাহলে দেখেন আরো সুন্দর শোনাবে। Through sacrificing lives for the interest of the country and country's people, দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে the brave youths like Abu Said and Mugdho proved that, কি বলছি, যদি আমরা এই অংশটা বাক্যের শুরুতে নেই, through sacrificing lives for the interest of the country and country's people, দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে the brave youths like Abu Said and Mugdho proved that, আবু সাইদ এবং মুগ্ধের মতো সাহসী তরুণরা প্রমাণ করিল যে our great freedom fighters made no mistake, আমাদের মহান মুক্তিযোদ্ধারা কোনো ভুল করেনি through taking part in the great liberation war, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে to free the people of then East Pakistan, তৎকালীন পূর্ব পাকিস্তানের লোকদেরকে মুক্ত করতে from the discrimination by West Pakistan 1971, 71 সালে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে মুক্ত করার জন্য। rather, বরং they presented us, তারা আমাদের উপহার দিয়েছে an independent Bangladesh free from discrimination, বরং একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। এই যে অংশটুকু, এটা বাক্যের শুরুতে লিখলে যে বাক্যটা আরো সুন্দর হয়, এই ধারণাটা কিন্তু আপনার হুট করে আসবে না। যেভাবে বুঝাইলাম সেভাবে আগে লিখবেন, লেখার পর বাক্যটার দিকে ভাববেন যে বাক্যটাকে কিভাবে সুন্দর করা যায়, সেটা ভেবে ভেবে বাক্যটাকে রিরাইট, নতুন করে লিখবেন, আবারও লিখবেন। এভাবে একই বাক্য কয়েকবার লিখতে লিখতে আপনার লেখার হাত পাকা হবে। জানেন তো, ভালো না লিখে কখনো ভালো লেখক হওয়া যায় না। মানে সবসময় লিখতে হবে, লিখতে লিখতে আপনি লেখক হবেন, গাইতে গাইতে আপনি গায়ন হবেন। সবকিছুর একটা অভিজ্ঞতা প্রয়োজন আছে। শুধু বিয়ে করার আগে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, দয়া করে। এছাড়া সকল কাজে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকলে আপনি জীবনে শাইন করবেন, তবে বিয়ের আগে কোনোভাবেই পূর্ব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করা যাবেই না। বি কেয়ারফুল, মাথায় রাখবেন এটা। তাহলে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে একটা বাংলা বাক্য যদি বড় হয় সেটাকে কিভাবে অনুবাদ করা যায়। সো এই বাক্যটি অনুবাদ কেমন লাগলো আপনারা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে জানাবেন। আমি যখন এতগুলো বাক্য, মানে 3টা বাক্য বুঝাইলাম, আপনাদের কাছে মনে হতে পারে কয়টা? 1টা, 2টা আর 3টা। আমার কাছে 3টা বাক্য মনে হয় নাই, কিন্তু অনেক বড় বড় বাক্য। তো আমরা এই 3টা বাক্য যেহেতু বুঝে গেলাম, তাহলে আমি এখন চাইতেই পারি যে এই বাক্যটা আর এই বাক্যটা, এই 2টা বাক্য আপনারা নিজেরা অনুবাদ করবেন, এটা কিন্তু আমি চাইতেই পারি। তাহলে আপনারা আমার পিডিএফ শিট দিতে তো একটু লেট হবে কিছুক্ষণ, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই দুটো আপনাদের হোমওয়ার্ক, ঝটপট এটা স্ক্রিনশট নেন, ঝটপট এটা, এবং এরপরে হচ্ছে এটা। এই 2টা বাক্য আপনারা অনুবাদ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। এবার আসেন আরেকটা হোমওয়ার্ক, শব্দার্থ। অনুবাদ করতে গিয়ে, অনুবাদ করার জন্য আমরা অনেক রুলস শিখি, অনেক কৌশল শিখি, এটা সত্য। সেন্টেন্স তো আমরা বানাতে পারি, এটাও সত্য। কিন্তু লিখতে গিয়ে আমাদের অনেক ওয়ার্ডের প্রয়োজন হয়, আমরা ভোকাবুলারিতে আটকে যাই।
কে কোথায় আটকে যায় আমি জানি না, তবে আমি জানি রিটেন পরীক্ষার্থীরা কিন্তু ভোকাবুলারিতে আটকে যায়। এই জন্য ইএনজি লার্নিং তার রিটেন ইংলিশ কোর্সে আপনাদেরকে এরকম করে ওয়ার্ড ফ্রেজ কন্টিনিউয়াসলি দিতেই থাকবে উপহার। আপনাদের কাজ শুধু পড়া, নিজের স্বার্থে পড়া, দেশের স্বার্থে পড়া, পরিবারের স্বার্থে পড়া, প্রিয়তমার স্বার্থে পড়তে হবে। কি আছে? ম্যাথস রেভলিউশন অ্যান্ড পাবলিক রাইটস, মানে গণ অভ্যুত্থান কিংবা গণ অধিকার নিয়ে আপনি যখন কিছু লিখবেন, হোক সেটা এসে কিংবা ফোকাস কিংবা আর্গুমেন্ট কিংবা প্যারাগ্রাফ কিংবা যা ইচ্ছা তাই, গণ অভ্যুত্থান কিংবা গণ অধিকার নিয়ে আপনাকে সামনে অনেক লিখতে হবে, কারণ গণ অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ পেয়েছেন। সো গণ অভ্যুত্থান কিংবা গণ অধিকার নিয়ে লিখতে গেলে আপনার কিছু কমনলি ইউজড ওয়ার্ড আসবে, সেগুলো পাবেন কিভাবে? আমি দিয়েছি, রাত জেগে খেটে খুঁটে বের করে দিয়েছি আপনাদেরকে, শুধু পড়বেন। কি আছে? চমৎকার ভাবে ডেমোক্রেসি গণতন্ত্র, অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র, প্লুটোক্রেসি মানে ধনতন্ত্র বলা হয়, এটার ইংলিশটা এভাবেই বলা হয়, থিওক্রেসি ধর্মতন্ত্র, এভাবে টেকনোক্রেসি প্রযুক্তিতন্ত্র, অটোক্রেসি একনায়কতন্ত্র, ব্যুরোক্রেসি আমলাতন্ত্র, মেরিটোক্রেসি মেধাতন্ত্র, অলিগার্সি স্বল্পতান্ত্রিক, ক্লিপ্টোক্রেসি মানে চোরতন্ত্র চোরতন্ত্র আছে। এভাবে যত তন্ত্র মন্ত্র সবগুলোর ইংলিশ দেওয়া আছে। একটা না, দুইটা না, তিনটা না, 80টাও না, 100টাও না, 120টা 120টা ওয়ার্ড দেওয়া আছে ম্যাথস রেভলিউশন এবং পাবলিক রাইটস এর উপর। ভাবেন তো একবার, যদি এগুলো আপনি শেখেন, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন কিংবা গণ অধিকার নিয়ে আপনি যাই লিখতে যান, এমনকি আমাদের নুরুল হক নূর, তার যে গণ অধিকার আছে, সেও যদি কিছু লিখতে যায়, চমৎকার ভাবে আমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু সে ব্যবহার করতে পারবে, আপনারাও পারবেন। সুতরাং এগুলো চমৎকার ভাবে শিখে ফেলবেন। এগুলো শুধু একদিনের কথা না, আমি আমার ক্লাসে যখনই মনে করব এখানে ওয়ার্ড দরকার, তখনই আপনাদেরকে এরকম 1-150 ওয়ার্ড দিয়ে দেব। প্রতিদিন যে 120টা ওয়ার্ড হবে তা না, যখন আমার মাথায় যে কয়টা ওয়ার্ড আসবে, তবে 100-র কম হবে না, একটু প্লাস ওয়ার্ড থাকবে। তবে আপনাকে নিশ্চিত করতে হবে আমার একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার আগে এগুলো শিখতে হবে। এটা খুবই ঝামেলাবাজ, মনে থাকে না। এই জন্য লিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, লিখতে হবে, না লিখলে কখনো মনে থাকবে না। তার মানে আপনাদের সাথে যদি আমার 70টা ক্লাস হয়, সে আপনি আশা করতেই পারেন যে 70টা ক্লাসের মধ্যে কমপক্ষে 40টা ক্লাসে আপনি এরকম 100টা করে ওয়ার্ড ফ্রেজ পাবেন। এখন এবার গুণন করেন যে কত ওয়ার্ড ফ্রেজ শেখা হবে। এগুলো শিখবেন আর লিখবেন, লিখবেন আর অনুশীলন করবেন, সব মনে থাকবে। আর একটা প্রত্যাশা থাকবে, সেটা হলো পেইড ব্যাচে ভর্তি হওয়ার পর এই পিডিএফ গুলো আপনারা দয়া করে সস্তাভাবে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে দিবেন না। দিলে আমি জানি অনেকের উপকার হবে, আমি এও জানি আমার এই এত পরিশ্রম করা একটা অ্যাসেট, এটা সস্তাভাবে চলে গেলে এটা মানুষ মূল্য বুঝবে না। সুতরাং দয়া করে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা যারা, তাদের উদ্দেশ্যে বলছি যে এই পিডিএফ গুলো সোশ্যাল মিডিয়াতে সস্তাভাবে ছড়িয়ে দিবেন না। এই ধরনের কাজ করলে নিশ্চিত থাকেন এই কোর্স করে বেনিফিটেড হওয়া যাবে না, কারণ অনৈতিকতার পথ তখনই আপনার সফল হওয়ার চান্স কিন্তু কমে যাবে। এবং যদিও আমি জানি আমার স্টুডেন্টরা এই কাজ করবে না, যখন প্রয়োজন মনে করব জনস্বার্থে আমার কিছু করা উচিত, সেটা আমিই করব এবং আমি প্রতিনিয়ত করি সেটা। সো এই হচ্ছে আজকের ক্লাস এবং সাথে হোমওয়ার্ক। 2টি অনুবাদ দিলাম, অনুবাদ করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন, প্লাস আর এই ওয়ার্ডগুলো পড়বেন। তো আজকের ক্লাসটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হলো। সবার জন্য শুভকামনা রইল।